বাবার পাশে বউ সাজে দাঁড়ানো মহিলাকে দেখে আমার বুক কেঁপে ওঠে। মহিলা আর কেউ না, আমার স্কুলের একমাত্র মেধা ম্যাডাম, দাদির বোনের মেয়ে। মুহূর্তে আমি গলা ছেড়ে মাকে ডাকি। অবাক হয়ে আছি, থাকারই কথা। আমার বয়স সবেমাত্র 13 বছর। বেশি কিছু না বুঝলেও আমি অত অবুঝ নই। শুধু বাবাকে জোরে জোরে বললাম, বাবা, তোমার পাশে মেধা ম্যাডাম কেন? উনি বউ সেজেছে কেন? তুমি তার সঙ্গে বর সেজেছ? তুমি তো মায়ের বর। তোমরা কি বিয়ে করেছ? কথা বলছো না কেন বাবা? ও বাবা। বাবা আমার কোনো কথার উত্তর দিলেন না, উল্টো আমাকে ধাক্কা মারে। দরজার বাড়ি খেয়ে কপালে ব্যথা পাই আমি। চিৎকার দিয়ে কেঁদে উঠি। কপাল থেকে অঝরে রক্ত ঝরছে। মাথায় প্রচণ্ড ব্যথা করছে। মা করে কাঁদছি। আমার চিৎকার চেঁচামেচিতে মা, দাদি, ফুফু সদর দরজায় উপস্থিত হয়। বাবার পাশে অন্য নারীকে বধূ বেশে দেখে দাদি, ফুফু খুশিতে আটখানা। নতুন বউকে ঘরে তোলার জন্য তোড়জোড় শুরু করেন। মা এসে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে বাবার দিকে। তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আমার অবস্থা বেগতিক দেখে আম্মা দৌড়ে বায়োডিন এনে কপালে আম্মা লাগিয়ে দেয়। কাপড় দিয়ে কোনো রকম বেঁধে দেয়। কপালে রক্তটা এখন থেমেছে, তবে অনেকটা ফুলে গেছে। আমি সেই ব্যথা নিয়ে তাকিয়ে আছি বাবার দিকে। মা বাবাকে কি বলবে তা নিজেই গুছিয়ে উঠতে পারছে না। বাবা এরকম কাজ করতে পারে সেটা মায়ের কল্পনার বাইরে ছিল। বাবার চরিত্র ঠিক নয়, সেটা অনেকবার মাকে পাড়া প্রতিবেশী বলেছে। মা তাদের কথার গুরুত্ব দেয়নি। হয়তো সংসারে ঝামেলা হবে তাই। দীর্ঘ 15 বছরের সংসার, কখনো মায়ের সামনে বাবার আসল রূপ ধরা পড়েনি। কারণ মা স্বামীভক্ত মহিলা। বাবা যা বলেছে মা সব কিছু শুনত, কোনো কথার অমান্য করত না। অতি বিশ্বাসের পরিমাণেই। লাবণ্যবতী চেহারা মায়ের নেই। সংসারের পিছনে খাটতে গিয়ে নিজের চেহারা সৌন্দর্যের প্রতি যত্ন নেননি। মা শাড়ির আঁচলে মুখ চেপে কেঁদে ওঠে। মুহূর্তে কান্না নিয়ে বললেন, ওগো, এ বুঝি আমার সংসারের এত বছর খাটুনির উপহার? সারা জীবন কষ্ট করে তোমার মন পেলাম না। কি দোষ করেছি আমি, যার জন্য এরকম একটা কাজ করলে? একবার সুবাসীর কথা ভাবলে না? মেয়েটা কত বড় হয়েছে, ওর জীবনটা নষ্ট করলে তুমি। বাবা এতক্ষণ চুপ থাকলো। এবার তিনি হিংস্র হয়ে বললেন, তোর মতো মহিলার সঙ্গে এত বছর সংসার করেছি, এটাই তোর কপাল। সর সামনে থেকে, বেরিয়ে যা বাড়ি থেকে। তোকে কোনো কালে ভালো লাগে না আমার। শুধুমাত্র বাবার মুখ চেয়ে এতদিন চুপ ছিলাম। তিনি নেই, তোর ওই বাড়িতে জায়গা নেই। মা বাবার গালে থাপ্পড় মারে। বাবা মার দিকে হিংস্র চাহনিতে তাকায়। কিছু বলার আগে মা রাগে চিৎকার দিয়ে বলে, লম্পট, শয়তান, কাপুরুষ লোক, তোকে আমি ছাড়ব না। এতদিন সকলের অত্যাচার সহ্য করেছি, শুধুমাত্র মেয়েদের মুখের দিকে তাকিয়ে। এবার তোর পালা। একটা একটা করে হিসাব নেব। এই মহিলা তোকে আমি পরে দেখব। মেয়েদের জীবন নষ্ট করলি, তোকে দেখে নেব। বাবা মায়ের দিকে তেড়ে আসতে চাইলে মেধা তাকে আটকায়। কারণ পাড়া প্রতিবেশী বাহিরে দাঁড়ানো। মেধা এখানে আমার মায়ের দোষটা চাপাতে চায়, দেখাতে চায় মা সব কিছুর জন্য দায়ী। দাদি মায়ের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বললেন, বাবা, তুই এই মেয়েকে ডিভোর্স দিবি। আমি এই মুখপুরীর মুখ দেখতে চাই না। আমার কোনো কালের পছন্দ ছিল না সুবাসীর মাকে। তুই সোনালীকে ডিভোর্স দে, আমি তোর পাশে আছি। শুধু তোর বাপের মুখ চেয়ে চুপ ছিলাম, এখন আর থাকবো না। নতুন বউকে নিয়ে ঘরে ঢোক। মেধার কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ঘরে আসো। এতক্ষণে পাড়া প্রতিবেশীরা জড়ো হয়ে গেছে। সবাই আমাদের জীবনের দুঃখের মজা নিচ্ছে। আমি চোখ তুলে মায়ের দিকে তাকাই। ঘর থেকে আমার ছোট বোন আয়েশা কাঁদছে। ওর বয়স মাত্র 3 বছর। আমি দৌড়ে ওকে কোলে নিই। পানি খেতে চাই, আমি খাইয়ে দিই। মা হিংস্র হয়ে আছে। এতক্ষণের কাঁদো কাঁদো চেহারাটা নেই। বাবা, মেধা সবাই ঘরে ঢুকে। দরজা বন্ধ করে দেওয়া হয়। বাবা আলমারি থেকে ডিভোর্স পেপার নিয়ে আসে। মা অবাক হয়ে রয়। তাহলে সবকিছু আগে থেকে ঠিক করা ছিল? মা হাসি মুখে ডিভোর্স পেপারে সাইন করে দেয়।
মুহূর্তে ঘর থেকে আমায় নিয়ে এক কাপড়ে বেরিয়ে আসে। আমিও মায়ের সঙ্গে হাঁটছি। কোথায় যাব তা জানা নেই। বাড়িটার দিকে শেষবারের মতো একবার তাকাই। কত স্মৃতি, দুঃখ আছে এই বাড়িতে, যার স্মৃতির পাতা তোলা হলে শুধু বিষাদ বের হবে, কোনো সুখ নেই। শেষ বিকেল, আরেকটু পর সন্ধ্যা হবে। মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব সেটা আমি ভেবে অস্থির। বাবার বাড়ি যেতে অনেক টাকা লাগবে, বিয়ের পর আর যাওয়া হয়নি। এত রাতে আমি টাকা কোথায় পাবো? এসব চিন্তা নিয়ে রাস্তার নির্জন এক পাশে বসি। সন্ধ্যা হয়েছে, মানুষ নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত, কেউ কারো মতো চলছে। আমি কি করব ভেবে পাচ্ছি না। রাস্তার এপাশের এদিক থেকে কেউ নেই। হুট করে দেখি কয়েকটা ছেলেপেলে আমাদের দিকে কেমন বিচ্ছিরিভাবে তাকিয়ে আছে। আমি সুবাসীর দিকে তাকাই। মেয়েটা আমার কাঁধে ঘুমিয়ে গেছে। ছেলেগুলোর মতলব ভালো ঠেকছে না। সঙ্গে আমার কিশোরী মেয়ে, কোলে ছোট্ট মেয়েটা গুটি সিটি মেরে বসে আছে। খাবার জন্য অনেকক্ষণ ধরে খাবার চাচ্ছে। আমি খাবার কোথায় পাবো? যদি কিছু একটা হয়ে যায়। না না, আমি মা থাকতে ওর কিছু হতে দেব না। ঘণ্টাখানেক কাটে, ছোট মেয়েটা খাবার জন্য অস্থির হয়। দুপুরে খাবার খায়নি এই ঘটনার জন্য। বড় মেয়েটার খিদে লেগেছে, তবে সে মুখ ফুটে কিছু বলছে না। অভ্যাস আছে না খেয়ে থাকার। মুহূর্তে আমি বড় মেয়ের নাকে হাত দিই। স্বর্ণের নাকফুল রয়েছে। গত বছর 1000 টাকা মিলিয়ে নাকফুলটা বানিয়ে দিয়েছিলাম, সেটা অবশ্য নিজের টাকায়। ভেবেনি এটাই স্বর্ণের দোকানে বিক্রি করে কোনো ব্যবস্থা করব। মেয়ের নাক থেকে ওটা খুলে স্বর্ণের দোকানে গিয়ে বিক্রি করি। লোকটা পুরনো বলে নিতে চাচ্ছিল না, তবু 900 টাকা দেয়। সেটা নিয়ে দোকান থেকে বেরিয়ে দেখি ছেলেগুলো এখনো আমাদের দিকে তাকিয়ে আছে। 3-4 জন হবে। ভয় আমার বুক কাঁপে। নানান চিন্তা জড়ো হয়। একটা রিক্সা নিয়ে চীনা পরিচিত এক বোনের বাসায় রওনা হই। আপন বোন না, দুঃসম্পর্কের বোন। তবে ওর বাড়ি পড়ছে, ভাবি আমার থাকার ব্যবস্থা হবে। তবে যা হলো, দুঃসম্পর্কের বোন লিমার বাড়ির দরজায় তালা ঝুলছে। দারোয়ান বেশ বিরক্ত। বাসায় প্রথমে ঢুকতে দিতে চাইনি, কোনো মতে বলে কয়ে ঢুকেছি। এখন কি করব মাথায় কাজ করছে না। পাশের বাড়ির দরজায় নক করলাম। এক ভদ্র মহিলা দরজা খুলেন। আমায় দেখে জিজ্ঞেস করলেন, আপনি কে? হঠাৎ এত রাতে? ছোট মেয়েটা কি একটু আঁকড়ে ধরে, বড় মেয়েটা হাত ধরা। মহিলা মেয়ে দুটোর দিকে কেমন তাকিয়ে আছে। আমি তার প্রশ্নের জবাব দিলাম, আপনার পাশের ফ্ল্যাটে লিমা থাকে, ওনার এক বোন হই। উনি কোথায় আছেন বলতে পারেন? বাড়ির দরজায় তালা ঝুলছে, যদি দয়া করে বলতেন। মহিলা বিরক্ত হয়েছেন আমার অসময়ের আশায়। উনি বললেন, লিমা ভাবির দেওয়ারের বিয়ে, তার জন্য গ্রামের বাড়িতে গিয়েছেন। আজ 3 দিন হলো, আসবে কবে জানা নেই। আপনি কি তা জানেন না? আমি একটু হাসার চেষ্টা করলাম। আসলে আমি জানতাম না, আসছি। ওর ফোন নাম্বারটা আপনার কাছে হবে? মহিলা কপাল কুঁচকে বলল, কেমন আত্মীয় আপনি? লিমা ভাবির ফোন নাম্বার পর্যন্ত নেই? আমার কাছেও নেই। আগে পুরনো নাম্বার চালাতো, সেটা এখন বন্ধ। নতুন সিম নিয়েছেন, সেটা আনা হয়নি। আপনি আসতে পারেন, আমার কাজ আছে। উনি বেশ বিরক্ত নিয়ে কথাগুলো বলে আমাদের মুখের সামনে দরজাটা বন্ধ করে দেন। অপমান গায়ে লাগলো না আমার, কিছুই তো নেই। মাথায় অপমান চাপিয়ে লাভ কি? আমার মতো অবলা কে আছে? সুবাসী কেমন আমার দিকে তাকিয়ে আছে। ছোট্ট মেয়েটা ঘুমিয়ে গেছে। একটা বনরুটি কিনে খাইয়েছিলাম, তাই এখন শান্ত আছে। মেয়ে দুটো নিয়ে ওই বাড়ির সামনে থেকে আসলাম। লিমার বাসা বারান্দা পাশে পুরনো ঘর, সেখানে একটা ভাঙা চেয়ার, একটা চটের বস্তা পেলাম। সেটা বিছিয়ে মেয়েদেরকে নিয়ে বসলাম। 2-1টা কুকুর আছে দূরে বসা। বড় মেয়েটা মুখ ফুটে বলল, আম্মা, আমরা কি এখানেই থাকবো? কোথাও জায়গা নেই যাওয়ার? কিছু মনে করো না, আমার ভীষণ খিদে পেয়েছে। আমাদের কথার মাঝে দারোয়ান এগিয়ে আসে। তিনি নিজের রাগ নিয়ে বলে, এখানে থাকা জায়গা পেয়েছেন নাকি? সরুন এখান থেকে, কোনো থাকার জায়গা না এটা। আমি হাত জোর করে বলি, দেখুন ভাই,
এত রাতে আমার যাওয়ার কোথাও জায়গা নেই। আমি আজকের রাতটুকু এখানে কাটিয়ে কাল চলে যাব। অসহায় আমি, দয়া করে থাকতে দেন। দারোয়ান কথা মানলেন না, এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন। না হলে আশেপাশের মানুষ ডাকবেন, দরকার হলে পুলিশ ডাকবেন। অজ্ঞাত সাহায্য না পেয়ে মাথা নিচু করে মেয়ে দুটোকে নিয়ে বেরিয়ে আসি। রাস্তার এক কোণে বসে কেঁদে উঠি। সুবাসী আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। ছোট মেয়েটা আমাদের দিকে তাকিয়ে আছে, কান্নার কারণ বুঝতে পারছে না। আম্মু, তোমরা কাঁদছো কেন? বাসায় যাবে না? অনেক রাত হয়েছে, আমার এখানে ভয় করছে। আমি ছোট মেয়ে মায়াকে জড়িয়ে ধরে কেঁদে উঠি। অবুঝ মেয়ে, সব কিছু বোঝে না। যদি বুঝতো তাহলে সুবাসীর মতোই কান্না করত। সুবাসী আমাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, এর প্রতিশোধ আমি নেব। বাবাকে শাস্তি পেতে হবে, কঠিন থেকে কঠিনতম শাস্তি। কোনো ছাড় পাবেন না এই শাস্তি থেকে। আম্মা, তুমি বরং আমার বান্ধবী কাকলির বাসায় চলো। ওদের বাসায় অন্তত থাকার ব্যবস্থা হবে। এখান থেকে ওদের বাসা বেশি দূরে নয়। এক জায়গা থেকে ফিরে আসলাম, তবু মেয়ের কথা মনোযোগ দিয়ে শুনলাম। যদি আজ রাতটুকু থাকার ব্যবস্থা হয়, কাল সকালে যে কোনো ব্যবস্থা করে নেব। মেয়ের কথা মতো যদি সেখান থেকে ফিরে আসতে হয়, লেখাপড়া বেশি দূরত্ব অবধি করিনি। 10ম শ্রেণী পর্যন্ত করেছিলাম, এটুকুই। এতে তো কোনো চাকরি হবে না। চাকরি না পাই, অন্যের বাসায় কাজ করে আমার মেয়ে দুটোকে মানুষ করতে হবে। আজ মনে হচ্ছে সংসারের পিছনে এত কিছু করে আমি নিঃস্ব, কোথাও আমার জায়গা নেই। 15টা বছর গাধার মতো খেটে সংসারের কোনো মানুষের মন জয় করতে পারিনি। সব কিছু মুখ বুজে সহ্য করেছে, শুধুমাত্র মেয়ে দুটোর মুখের দিকে চেয়ে। কোনোদিন মুখ ফুটে কিছু বলিনি। চুপচাপ গাধার মতো ফরমাইশ খেটেছি। বয়স কত আমার? সবেমাত্র 30। দেখতে বুড়ির মতো হয়ে গেছে। নিজের যত্ন নেইনি। সারাদিন 3 বেলা রান্না করেছে। ফর্সা শরীর নেই, কালা হয়ে গেছে হাত পা, চোখের নিচে কালো দাগ পড়েছে। যেখানে সংসার নেই, সৌন্দর্য দিয়ে কি হবে? আজ মেয়ে দুটো নিয়ে পথে বসে আছি। রাত কয়টা বাজে আনুমানিক জানা নেই। পাশের এক দোকান থেকে একটা রুটি, 1 বোতল পানি কিনে মেয়ের হাতে দিই। সুবাসী আমায় খাওয়ার জন্য বলে, আমি খাই না, খিদে যে মরে গেছে। হঠাৎ এক ভদ্রমহিলা সামনে এসে দাঁড়ায়। ভালো শালীন পোশাক পরে আছে। আমায় দেখে নিজে থেকে জিজ্ঞেস করে, কে গো মা তুমি? এত রাতে কি করছো এখানে? রাস্তাটা বেশি ভালো না, এখানে বসে থেকো না, বাসায় যাও। সঙ্গে ছোট ছোট মেয়েরাও রয়েছে দেখি। নাম কি? আমি তার আগ্রহ কথা বলি, যদি সাহায্য করে। মলিন কণ্ঠে উত্তর দেই, এলাকায় নতুন, থাকার মতো তেমন জায়গা নেই। এতদিন যেখানে থাকতাম সেখানে শেষ সম্বলটুকু শেষ। এ পৃথিবীতে মানুষ রূপে পশু বসবাস করে। মহিলা আমার কথায় বেশ দুঃখ প্রকাশ করে। পার্সোনাল বিষয় হলে বলো না। আজকালকার বাস্তব দুনিয়া খুব কঠিন। তুমি চাইলে আমার সঙ্গে আমার বাসায় যেতে পারো। আমি একদম একা থাকি, ভরসা করতে পারো, কোনো সমস্যা হবে না। মহিলাকে বিশ্বাস করতে ইচ্ছা করলো, যদি থাকার ব্যবস্থা হয়। আমি একটু অনুরোধ করে বললাম, আপনি যদি থাকতে দেন তাতে কোনো সমস্যা নেই। দরকার হলে আপনার বাসায় সব কাজ করব। তার বিনিময়ে আমার মেয়ে দুটোকে খেতেও থাকতে দেবেন। ভালো খাবারের দরকার নেই। আরে মেয়ে, তুমি আমার থেকে ছোট, সমস্যা নেই কোনো, থাকতে পারে আমার বাসায় নিশ্চিন্তে। আমার সঙ্গে সিএনজিতে ওঠো। আমি মাথা নাড়লাম। এত রাতে কোথায় যাব? উনি যেহেতু সাহায্য করবেন, সাহায্য নেওয়া উচিত। আল্লাহর কাছে শুকরিয়া করলাম। ওনার সঙ্গে সিএনজিতে বসলাম। পানির বোতল এগিয়ে দিলেন। আমি নিতে চাইলাম না, তবু তিনি জোর করে খেতে বললেন। ঠান্ডা পানি খেলে ভালো লাগবেই গরমে। 1 ঢোক খেলাম, মেয়েটাও খেলো। সারাদিনের দুশ্চিন্তায় চোখ দুটো বন্ধ হয়ে আসছে। এত ক্লান্ত, মানছে না। আমিও বোধহয় ঘুমিয়ে গেলাম। এরপর আর কিছু মনে নেই। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। চোখ খুললাম। বদ্ধ ঘরে বিছানায় নিজেকে আবিষ্কার করলাম। পাশে মেয়ে দুটো নেই। গানের শব্দ আসছে,
আমার গায়ের পোশাক বদলানো, রুমের দেয়ালে নানান রকমের মেয়েদের বিচ্ছিরি ছবি, হাবিজাবি লেখা। মুহূর্তে আমার মাথাটা চক্কর মারে। কোথায় এসে পড়লাম? শেষমেশ কিনা আমি পতিতালয়ে আসলাম, খারাপ মানুষের চক্করে পড়লাম। আমার মেয়ে দুটো কোথায়? ওদের কিছু হয়নি তো? না, হতে পারে না। সুবাসীর কথা মাথায় আসতেই হাউমাউ করে কেঁদে উঠি। এখন আমি কোথায় যাব? চিৎকার করে ডাকি, দরজায় করাঘাত করি। গানের শব্দে কিছুই শোনা যাচ্ছে না। আমি চিৎকার করে ডাকছি, গানের জন্য বোধহয় বাহিরে কেউ আমার শব্দ শুনতে পাচ্ছে না। হতেও পারে শুনেও ইচ্ছা করে আমার চিৎকারের উত্তর দিতে চাচ্ছে না। নিজের জন্য একদম চিন্তা নেই, শুধুমাত্র সুবাসীর ও মায়ার চিন্তা হচ্ছে। মেয়ে দুটোকে এই নোংরা জায়গায় কত সমস্যার সম্মুখীন হতে পারে তা ভেবেই আমার মাথা চক্কর মারছে। শান্ত হয়ে বসে এরকমভাবে এখান থেকে বের হওয়া যাবে না। ঠান্ডা মাথায় কিছু না কিছু করতে হবে। এর মধ্যে দরজা খুলল কেউ। তাকিয়ে দেখি আমায় যে সাহায্যের নাম করে নিয়ে এসেছে সেই মহিলা। তবে তখনকার পোশাকের সঙ্গে এখনকার পোশাকের কোনো মিল নেই। শাড়ি পরেছে, তার মধ্যে কোনো শালীনতার অস্তিত্ব বিলীন। প্যাট, পিঠ ও বুকের অর্ধেক অংশের প্রায় দেখা যাচ্ছে। মুখে পান চিবুচ্ছে। ঘৃণায় গা ঘিন ঘিন করে উঠল আমার। তার পাশে আরো দুটো মেয়ে, তাদের অবস্থা প্রায় এক। এর কথায় আমি কোন নরক জায়গায় আসলাম? শেষ বয়সে কিনা আমার ইজ্জত হারাতে হবে? মহিলা আমার দিকে তাকিয়ে হেসে বলল, চিৎকার করে লাভ নেই বুঝলি, এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না। আমার আস্তানা, আমার সম্পূর্ণ কথায় লোক শোনে। ভালোই ভালোই এখানে থাকার অভ্যাস করে নে, সেটাই তোর জন্য একমাত্র মঙ্গল। আমি গর্জে উঠি, অসভ্য মহিলার কাছে কিছুতেই মাথা নিচু করব না। আমার মেয়েরা কোথায়? আমাকে ওদের কাছে নিয়ে চলুন। আমার মেয়ে দুটোর যদি কিছু হয় আমি আপনাকে জানে মেরে ফেলব। আমার মেয়েদেরকে তাড়াতাড়ি ফিরিয়ে দিন। মহিলা বোধহয় আমার কথায় অনেকটা মজা পেয়েছেন। পাশ থেকে একটা মেয়ে বলল, দেখেছ পপি পিসি, মহিলার কি তেজ। উনি জানে ওনার মেয়েকে আমরা কি করব। কত বড় সাহস তোমার সামনে উঁচু গলায় কথা বলছে। তুমি অনুমতি দিলে ঠাটিয়ে কয়টা দিই। পপি হাতের ইশারা দিয়ে তাকে থামিয়ে দেয়। মুখ থেকে পানের পিক ফেলে। দরকার নেই, নতুন তো, আস্তে আস্তে মানিয়ে নেবে। তবে তুই শুনে রাখ, তোর মেয়েদেরকে তখনই দেখতে পাবি যখন আমার কথা মতো কাজ করবে। কাস্টমার আসতেছে, তাড়াতাড়ি ভালো মতো তৈরি হ, নইলে তোদের মেয়েদের অবস্থা বেহাল হবে। এবার আমি কান্না কিছুতেই আটকাতে পারছি না। দেখুন, আপনি আমায় যা বলবেন তাই নয় আমি করব। অন্তত আমার মেয়ে দুইটাকে ছেড়ে দিন। ছোট মেয়েটা আমায় ছাড়া থাকতে পারে না, ওকে আমার কাছে এনে দিন। বড় মেয়েটার কোনো ক্ষতি করবেন না। আমি আপনাদের সব কথা শুনব। আগে আমার মেয়েদেরকে আমার কাছে নিয়ে আসুন। পপি আমার কথা শুনেও না শোনার ভান করে রইল। তিনি সেখান থেকে চলে গেলেন। মেয়ে দুটোকে ইশারায় দরজা বাইরে থেকে আটকে যেতে বললেন। আমি দৌড় মারব বাহিরে, কিন্তু তার আগে আরেকটা মেয়ে আমায় ধাক্কা মেরে ভিতরে ফেলে দিল। আশ্রয় পড়লাম ফ্লোরে। ততক্ষণ ওরা দরজা আটকে দিয়েছে। হাউমাউ করে কেঁদে উঠি। খোদার দরবারে হাত তুলি। খোদামায় কোথায় তুমি এনে রাখলে? আমার মেয়ে দুটোকে রক্ষা করো। আমার জীবনে কিছু হারানোর নেই, সবই তো শেষ। ওদের অন্তত না হয় আমার কাছে ফিরিয়ে দাও। এই আজবখানা হতে মুক্তি দাও। পপি ছোট্ট বিছানায় বসে পান চিবুচ্ছে, সঙ্গে আরো মেয়েরা। এটা বড় ঘর, এখানে সকল কাস্টমার নিজেদের পছন্দের মেয়ে নিয়ে অন্য কক্ষে চলে যায়। অনেকে মেয়ে নিয়ে গেছে। আরো 4-5টা মেয়ে দাঁড়ানো। এখনো রাত বাকি, আরো কাস্টমার আসবে। এর মধ্যে রোজকার কাস্টমার নিয়ে বল্টু আসে, আজও এসেছে। তার সঙ্গে দেখতে সুন্দর একটা ছেলে, এখানে আজ নতুন এসেছে। পপির মুখে হাসি ফোটে। এই ছেলেটা একদম কাজের কাজ করে, সবসময় ভালো কাস্টমার নিয়ে আসে, মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। পপি হাসি মুখে বললেন,
হ্যাঁ রে বল্টু, আজকে নতুন কাস্টমার আনলি? সেটা আগে বলা উচিত ছিল। একে তো কখনোই দেখিনি। মাসি, আজ নতুন কাস্টমার এসেছে। হেভি মাল দেবে, একদম কচি খুঁজছে। সাদা গেঞ্জি পরা, তার উপরে কালো শার্ট, কালো প্যান্ট, সাদা শু, কপালে সাদা রুমাল বাঁধা, হাতে রূপার ব্রেসলেট, চকচক করছে দুইটা আংটিও হাতে। গায়ের রং শ্যামলা ফর্সা, ভালোই দেখতে ছেলেটাকে। নিশ্চয়ই সুন্দর জিনিসই চাইবে। পপি বিছানা থেকে উঠে বলল, তা একদম কচি খুঁজছ? দাম কত দেবে? ফ্রেশ আছে কিন্তু। ছেলেটা এক ঝটকা পকেট থেকে কতগুলো নোট বের করে বলল, সাগর দরদাম করে না, তবে জিনিসটা ভালো চাই, একদম অরিজিনাল, যাতে কোনো ভেজাল না থাকে। তবে আমার একটু বেহায়াদের অপছন্দ, লাজুক টাইপের দেবেন। বয়স কম হলে তো আরও ভালো। পপিয়ে ছেলের আবদার দেখে চিন্তায় পড়ে। এখানে একমাত্র নতুন হিসেবে আছে একজন। যাক, একদিন না একদিন তো কাজে লাগতেই হবে। আজকে থেকে লেগে যাক। সে হাসি মুখে বলল, তুমি যেমন চাইছো তাই পাবে, তবে নতুন কিন্তু সামলাতে হবে। 30 ছাড়া দিচ্ছি না। সাগর বান্ডেলটা পপির হাতে দিয়ে বললেন, পাক্কা 50 আছে। পুরো আজকের রাত, একদম ডিস্টার্ব করবে না। ঘরটা দেখিয়ে দিন। আমার আবার ভেজা বিড়াল মারতে ভালো লাগে। পপি হো হো করে হাসে। যা কাজ ভালোই কাস্টমার পেয়েছে। গুণে দেখে পাক্কা 50,000। খুশিতে ফুরফুরে একটা মেয়েকে আদেশ দেয় সাগরকে কক্ষ দেখিয়ে দিতে। মায়া আরো 2-3টে বাচ্চার সঙ্গে বসে আছে। তারাও মেয়ে। বেশ কিছুক্ষণ কান্না করেছে, তবে মেয়েগুলো ওর সঙ্গে খেলতে বাধ্য করে এখন। কান্না থামিয়ে বসে আছে। মায়ের কাছে যাইতে চাইছে, বোনের কাছে যাইতে চাচ্ছে। সামনের পর মহিলা বসা। সে মায়াকে স্নেহ করছে। এখানে যত মেয়ে হয় ওরা এখানেই থাকে। পপি খাইয়ে পরিয়ে রাখে। বড় হলে এরাও তো খদ্দের রাখবে। বাহির থেকে তার খুঁজতে হবে না। আজকাল মেয়েদের বুঝিয়ে আনা সহজ না। অনেকে চালাক হয়েছে, সবাই তো সোনালির মতো বোকা না। কিন্তু এবার মায়া কান্না করে দিল। কিছুতেই থামানো যাচ্ছে না। মহিলা একজনকে দিয়ে খবর পাঠায় একের মায়ের কাছে দিয়ে আসতে। অন্তত সেখানে গেলে থামবে। পপি এসবই বিরক্ত হয়। দ্রুত মায়াকে নিয়ে সোনালি রুমের সামনে আসে। দরজা খুলে মেয়েটাকে ভিতরে ঢুকিয়ে আবার আটকে দেয়। বিছানায় ফুফিয়ে কাঁদছিল সোনালি। মেয়ের কান্নার শব্দে চোখ খোলে। দ্রুত মেয়েকে কোলে তোলে। মেয়েটা মাকে পেয়ে থামে। হঠাৎ সুবাসীর কথা মাথায় আসতে তিনি ছোট মেয়েকে জিজ্ঞেস করে, মায়া, সুবাসী কোথায়? তোমার সঙ্গেও ছিল না? অবুঝ মায়া কিছুই বোঝে না। না মা, আপা আমার সঙ্গে ছিল না। সোনালি এখন নিজেকে পাগল পাগল লাগছে। শেষমেশ কিনা সমস্ত কিছু সুবাসীকে সহ্য করতে হবে। তার মেয়ের গায়ে নোংরা লেগে যাবে। তিনি ছোট মেয়েকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদে। তার কান্না 4 দেয়ালে বাড়ি খায়। কক্ষে মৃদু গোলাকার থালায় একসঙ্গে অনেকগুলো মোমবাতি জ্বলছে, সঙ্গে লাইটও। বিছানায় বসে আছে সুবাসী। অবস্থা তাহার বেতাল। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে। একটু আগে এখানে তাকে শাড়ি পরিয়ে জোর করে এনে রেখেছে। সে কিছুতেই রাজি হতে চায়নি। ছোট বোনটাকে মারার হুমকি দিয়ে তাকে এই কাজে বাধ্য করা হয়েছে। ভাগ্যের ওপর পরিহাস করছে। ওদের কথায় রাজি না হলে যদি মা আর বোনের ক্ষতি করে দেয়, তাই বাধ্য হয়ে রাজি হতে হয়েছে। এই 13 বছর বয়সী সুবাসী যথেষ্ট ম্যাচিউরড। 7ম শ্রেণীতে পড়তো এবার। আজ থেকে বোধহয় পড়ালেখার জন্য স্কুলেও যাওয়া হবে না, কারণ ছোট থেকে দাদা দাদি এবং বাবার কর্ম দেখে এসেছে। এই বয়সে অনেকটা চালাক প্রকৃতির। খোদা তাআলা কি ভাগ্য নিয়ে জন্ম হলাম আমি। মানুষ নাকি সৃষ্টির সেরা জীব। সারা জীবন বইতে এটা পড়ে আসলাম। আজ দেখছি মানুষ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। বাইরের জগৎটা সবচেয়ে নোংরা। এসব কিছুর জন্য একমাত্র বাবা দায়ী। আজ আমার যাই হোক, আমি বাবাকে ছাড়ব না। এর শাস্তি আমি তাকে দেব। তার কারণে আমি এই জায়গায় পৌঁছেছি। মাকে এই জায়গায় পৌঁছাতে হয়েছে।
শুধুমাত্র কোনো জায়গায় ঠাঁই না হওয়ার জন্য। আমি এর প্রতিশোধ নেব, মায়ের অধিকার ঠিক ছিনিয়ে আনব। ওই রবি শেখকে উচিত শিক্ষা দেব। বড় হিংস্র শোনায় তার কণ্ঠ। এর মধ্যে দরজাটা খুলে যায়। সেখানে দেখা যায় এক পুরুষকে। সুবাসী এক পলক তাকিয়ে মাথা নিচু করে রয়। সাগর দরজা আটকে পিছনে ঘুরতেই তার চোখের পলক যেন পড়ছে না। কে বসে আছে বিছানায়? আসমান থেকে না লাল পরি, অঙ্গে তার লাল শাড়ি, গোলাপ দিয়ে সাজানো ঘর। মোমবাতির আলোয় সুবাসীর মায়াবী মুখখানা তাকে পাগল করতে বাধ্য করছে। সেই 28 বছর বয়সে এসে উপলব্ধি করল, আজ এখানে সে সবচেয়ে জীবনের বড় মূল্যবান সম্পত্তিকে পেয়েছে। সেই সম্পত্তিকে নিজের করে ছাড়বে। এগিয়ে আসে সুবাসীর কাছে। সাগরের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। সুবাসী মুখ তুলে তাকায়। ওই কাজল কালো আখিতেই সাগরের যেন মরণ হয়। সুবাসী আবার মাথা নিচু করে। আজ তার সঙ্গে কি হবে ভাবতেই ঘৃণায় গা গুলিয়ে আসছে। পুরুষটিকে ঘৃণা হচ্ছে। এর মতো মানুষদের জন্য এখানে থাকতে হয়। হাজারো মেয়েদের নিজেদের ইজ্জত হারাতে হয়। চট করে মনে হয় পুরুষটা তার হাতে হাত রেখেছে। সুবাসীর গায়ের মধ্যে মনে হলো কেউ যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। চোখ দুটো হিংস্র হয়ে উঠল। ডান হাত দিয়ে ছুরি বের করে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না জানোয়ার। তোদের মতো কাপুরুষদের কারণে আমাদের মেয়েদের কোনো শান্তি নেই। তোরা সমাজের নামে কলঙ্ক। আমার কাছে আসার চেষ্টা করলে একদম তোকে খুন করব। সাগরের মুখ দেখে কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না। মেয়েটার কথায় একদম ভয় পেয়েছে কিনা। হুট করে সাগর হো হো করে হেসে উঠে। বিছানা থেকে পকেটে হাত দিয়ে নেমে বলল, বয়স কত মেয়ে? এখন এই কাজে লেগে পড়েছ? তবে সুন্দর আছো বলতে হবে। আসলে আমার ভাগ্যই গুড লাক। না হলে তোমার মতো সুন্দরী পেতাম, তাও একদম নতুন। যদি এত ইজ্জতের ভয়, তাহলে এই কাজে রাজি হয়েছ কেন? সাগরের মনে হলো মেয়েটা এই কাজে বাধ্য হয়ে করছে। সেটা সুবাসীর চোখে মুখে স্পষ্ট। এইটুকু মেয়ের কত তেজ। বেশ ভালো লাগে সাগরের কাছে। এক পা করে ওর কাছে আগায়। সুবাসী ছুরি সামনে ধরে চিৎকার দিয়ে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, তাহলে কিন্তু খারাপ হবে। সাগরের মুখ থেকে যেন হাসি সরছে না। কক্ষের লাইট নিভে যায়। বোধহয় লোডশেডিং হয়েছে। এতে সাগরের ভালো হয়েছে। সাগর থালার মধ্যে একসাথে রাখা মোমবাতিগুলো নিভিয়ে দেয়। সুবাসীর ভয়ে গলা শুকিয়ে গেছে। সে একদম অন্ধকার সহ্য করতে পারে না। চোখের সামনে কিছু দেখতে পাচ্ছে না। এবার বুঝি আর তার রক্ষা নেই। তার হুট করে মনে হয় দুটো ঠান্ডা হাত ছুরিতে হাত দেওয়া ডান হাতটা ধরে ফেলেছে। শক্ত করে ধরেছে। ছুরিটা নিয়ে কোথায় যেন ছুঁড়ে ফেলল। ঝনঝন করে উঠল তার শব্দ। তারপর আস্তে আস্তে কোমর সমান চুলগুলো পিঠ থেকে সরে গেছে। সাগর খুব যত্ন করে চুলগুলো সরায়। এবার যেন মেয়েটা ঝরঝর করে কেঁদে ওঠে। কান্নার শব্দ, মুখ থেকে শব্দ বেরোচ্ছে, চোখ থেকে পানি ঝরছে। সাগর সুবাসীর কাঁধে ছোট চুমু খায়। মেয়েটা যেন ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। কান্নার শব্দটা আরো যেন জোরে শোনায় সাগরের কানে। সুবাসীর কানের কাছে মুখ নিয়ে সাগর ফিসফিসিয়ে বলল, পুষ্প তুমি, যার সৌন্দর্যের মুগ্ধ হলাম আমি। আজ থেকে তোমার আমার প্রণয় শুরু। বয়সে যত ছোট হও না কেন, তোমাতে মুগ্ধ হয়েছে। আমার জীবনের প্রথম নারী তুমি। হালালভাবে ছোব। তোমার প্রেমে মাতোয়ারা আজ থেকে। লাল বধূ আমার। সুবাসী সাগরের কাব্যিক ভাষা বুঝতে পারছে না। কথাগুলো একদম হৃদয়ে গিয়ে লেগেছে। হুট করে অনেকগুলো গুলির শব্দ শোনা যায়। সুবাসীর মনে হয় সাগর তার কাছ থেকে সরে গেছে। কক্ষের দরজা খুলে বাহির থেকে আটকে বেরিয়ে গেছে। তারপর যেন নিস্তব্ধ। ঘরের লাইট জ্বলে ওঠে। হঠাৎ দরজা খুলে কয়েকজন লোক সেখানে প্রবেশ করে। দুজন মহিলা পুলিশ, সঙ্গে দুজন ছেলে পুলিশ। মহিলা পুলিশের মধ্যে একজন সুবাসীকে হাত ধরে নিয়ে যায়। এখানে পুলিশ এসেছে। বেশ কিছুদিন ধরে এখান থেকে অনেক মেয়ে নিখোঁজ হয়েছে। অনেক বছর ধরে নানান ধরনের তথ্য ছিল এই পতিতালয়ের।
সঠিক কোনো মানুষ এই বিষয়ে কাজ না করায় নিকৃষ্ট মানুষগুলো সাহস পেয়ে গেছে, যারা দিনের আলোয় সাধু সাজে, রাতের বেলা এইসব জায়গায় আসা যাওয়া করে। নামি দামি লোকের এসবের মধ্যে হাত আছে। বড় ঘরে সকল মেয়েদেরকে একত্রিত করা হয়, কোথাও কোনো মেয়ে নেই। সঙ্গে পাওয়া যায় অনেক খারাপ লোকেদের। এক এক করে পুলিশ স্টেশনের সকল পুরুষকে নেওয়া হয়। আইনের আওতায় আনা হবে এইসবের পিছনে যারা আছে। সুবাসীকে বড় ঘরে আনা হয়। তার সামনে অনেক মেয়ে রয়েছে। এত লোক সমাগমের মাঝে তার চোখ পড়ে মায়ের ওপর। লেডি পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে মায়ের কাছে দৌড় দেয়। সোনালি মেয়েকে দৌড়ে আসতে দেখে যেন প্রাণ ফিরে পায়। তাকেও এখানে লেডি কনস্টেবল নিয়ে এসেছে। সে বুঝতে পেরেছে এখানে হয়তো পুলিশ এসেছে। সত্যির পথে কাজ করা এমন মানুষ সুবাসী মাকে জড়িয়ে ধরে। মা মেয়ে দুজনকে ধরে বেশ কিছুক্ষণ কাঁদে। তাদের আশেপাশে আরো মেয়েরা কাঁদছে। এখানে পুলিশ প্রধান কর্মকর্তা ঠিক করেন সকল মেয়েকে তাদের বাড়িতে পাঠানো হবে। যদি সমাজের কেউ মেনে নিতে না চায় তাহলে তাদের কাজের ব্যবস্থা করা হবে। তবু এরকম নোংরা কাজ চলতে দেব না। পপি নিশ্চুপ। এখন তার ক্ষমতা সবকিছুই শেষ। বাধ্য হয়ে তাকেও পুলিশ কাস্টডিতে যেতে হয়। একে একে সবাইকে আশ্বস্ত করা হয় সকলে থাকার ব্যবস্থা করা হবে। সাগর সব কাজ প্রধান কর্মকার তাকে বুঝিয়ে সুবাসীর দিকে এগিয়ে আসে। হেসে বলে, আপনাদের মা মেয়ের তো মনে হচ্ছে ঈদ। আশেপাশে চোখ বোলানো উচিত। সুবাসী মাকে ছেড়ে তারা এক কোণে দাঁড়ায়। সোনালি কি বলবে তা ভেবে পাচ্ছে না। পুলিশের প্রধান কর্মকর্তা সোনালীকে বললেন, সত্যি সব আপনাদের জন্য সম্ভব হয়েছে। সাগর সত্যিই ভালো ছেলে। তার জন্য হেড স্যার ওকে বুদ্ধিমান পুরুষ বলে। যে কাজটা আমরা মাসের পর মাস করতে পারছিলাম না, সে কাজটা ও এক রাতের মধ্যে করে দেখিয়েছে। তোমার জন্য সিআইডি ডিপার্টমেন্ট সত্যি গর্বিত। সাগর হেসে বলল, আপনিও না স্যার, অতিরিক্ত প্রশংসা করছেন। প্রশংসা করা উচিত এনাদের। ওনারা যদি এই মহিলার ফাঁদে না পড়তেন আমরা কি খুঁজে পেতাম? আসলে এরকম একটা বস্তির মধ্যে এরকম কাজ চলে বুঝতেই পারিনি। রাস্তার পাশে ওনাদেরকে বসা দেখে ভেবেছিলাম কোনো সাহায্য লাগবে। আমি সাহায্যের জন্য কাছে আগানোর আগে ওই মহিলা আসলেন। তারপর ওনাদের সঙ্গে নিয়ে গেলেন। আমার ব্যাপারটা প্রথমে সন্দেহ লাগে, তাই তাদের পিছু নেই। তারপর তো এই সবটা হলো। নিজেরাই বুঝতে পারছেন। সোনালী কৃতজ্ঞতা নিয়ে বলল, সৃষ্টিকর্তার কাছে অশেষ রহমত আমাদেরকে সাহায্য করার জন্য। আপনার মতো মানুষ যদি প্রত্যেকটা পরিবারে জন্ম নিত তাহলে পৃথিবীর মানুষের মুখোশের আড়ালে নিকৃষ্ট রূপটা দেখতে হতো না। তোমাকে বাবা অশেষ ধন্যবাদ। আজ তোমার জন্য আমাদের গায়ে কলঙ্ক লাগতে গিয়েও বেঁচে গেলাম। সত্যিই তোমার মা গর্বিত। তিনি এমন এক সন্তানের মা হয়েছেন। সুবাসী নিজের ভুল বুঝতে পারে। আসলে সাগর নামের লোকটা খারাপ নয়। তার চোখে মুখে কৃতজ্ঞতা ফুটে ওঠে। লোকটার জন্য আজ তার সম্মান বেঁচে গেল। সাগর নিজে অনুপ্রেরণা নিয়ে বলল, আপনার বড় মেয়ে বেশ সাহসী। আমায় দেখে ভয় পায়নি, উল্টো ছুরি দিয়ে আমায় মারতে চেয়েছে। এতটুকু বয়সে কত বুদ্ধিমতী। সত্যি আপনার মেয়েকে সঠিক শিক্ষা দিয়েছেন। সোনালীর বোধহয় খুশিতে চোখে পানি এলো। সত্যি এটা কল্পনার বাইরে। সুবাসীর সাহসিকতা। তারপর প্রত্যেকটা মেয়েকে এখান থেকে নেওয়া হয়। সাগর সুবাসীদের কাছে আসে, জিজ্ঞেস করল, আপনারা কোথায় যাবেন? আপনাদের বাসার ঠিকানা বলতেন, যাওয়ার ব্যবস্থা করে দিতাম। সকলেই চলে যাচ্ছে, পাঠানো হচ্ছে তাদের ঠিকানায়। আপনাদের ঠিকানাটা বলবেন আন্টি? সোনালী মাথা নিচু করে বলল, বাবা, যাওয়ার যদি কোনো ঠিকানা থাকতো তাহলে কি এই ছোট্ট মেয়েদের নিয়ে মাঝ রাস্তায় এই সময় বসে থাকতাম? সাগর বিব্রত হয়। সত্যিই সে কষ্ট দিতে চায়নি। আসলে আন্টি, আমি সেভাবে বলতে চাইনি। পার্সোনাল বিষয় এখন জিজ্ঞেস করব না।
তবে আপনি চাইলে আমার বাড়ি যেতে পারেন। কোনো প্রকারের সমস্যা হবে না। বাসায় আমার মা রয়েছে, তিনি দেখলে আরো খুশি হবেন। অতিথি আমার মায়ের ভীষণ প্রিয়। সোনালি বিশ্বাস করতে চাইছেন না, তবু বিশ্বাস করতে হচ্ছে। ছেলেটা যেহেতু এত ভালো কাজ করেছে, তবে ধুম করে তো অন্যের বাড়ি চলে যাওয়া যায় না। তবে মনে মনে ঠিক করেন, আজকের রাতটা না হয় যা হোক, তারপর অন্য ব্যবস্থা করা হবে। ঘড়িতে এখন প্রায় রাত 2টো বাজে। সোনালি নম্র হয়ে বলল, তোমার বাড়িতে গিয়ে থাকবো। তোমার মা যদি কিছু মনে করে, এত রাতে আমরা, বিষয়টা ভালো দেখায় না। ওরাও যেখানে যাচ্ছে সেখানে আমার থাকার ব্যবস্থা করো। সাগর এবার অনুরোধের সুরে বলল, প্লিজ আন্টি, আপনি না করবেন না। আপনি আমার মায়ের মতো, চলুন আমার সঙ্গে। আমার আম্মা কিছুই বলবেন না। উনি আরো আমার থেকেও দয়ালু মানুষ। বিশ্বাস না হলে আপনি এখানকার পুরো টিমকে জিজ্ঞেস করতে পারেন। সোনালি আবার বিব্রত হলো। এভাবে কি কাউকে জিজ্ঞেস করা যায় যে সাগরের আম্মা কেমন? সেটা নিশ্চয়ই ভালো দেখায় না। সাগরের জোরাজুরিতে শেষমেশ সোনালি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা একসঙ্গে ওখান থেকে বেরিয়ে আসে। সাগর গাড়ির দরজা খুলে দেয়। তারা পিছনের সিটে বসে। সাগর ড্রাইভিং সিটে বসে। সুবাসী সেই থেকে কোনো কথা বলেনি, শুধু একটাই কারণ, সাগরের সামনে কেমন জানি লাগছে। সাগর ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানোর আগে সামনে মিররে সুবাসীকে দেখে নেয়, এই মায়াবী মুখটা। সাগর সবসময় চোখের সামনে দেখতে চায়। রাস্তায় থাকার কারণটাও সে জানতে চায়। যদি কেউ অপরাধ করে তাহলে সে শাস্তি দেবে। অপরাধীদের তার কাছে কোনো দয়া নেই। বেশ কিছুক্ষণের মধ্যে একটা বড় বাড়ির সামনে গাড়িটা থামে। দারোয়ান গাড়ি শব্দ পেয়ে দরজা খুলে দেয়। গাড়িটা বাড়ির এরিয়ায় প্রবেশ করে। সর্বপ্রথম সাগর ড্রাইভিং সিট থেকে নামে, পিছনের দরজা খুলে দেয়। সোনালি ছোট মেয়েকে কোলে নিয়ে নামে। সুবাসী মায়ের হাত ধরে নামে। আসুন আন্টি, চিন্তা করবেন না, আম্মা আমার জন্য এখনো জেগে আছে। যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না আসবো, ততক্ষণ পর্যন্ত আমার মা ঘুমান না। কত করে বলি ঘুমাতে, তবুও ঘুমান না। সোনালির মা ছেলের ভালোবাসার কথা শুনে হাসল। সুবাসীর একটু ভালো লাগলো। রাতের অন্ধকার, তবে 2-1টা বাতি জ্বলছে গার্ডেনে। সেখানে বোঝা যাচ্ছে বাড়িটা অনেক সুন্দর। দোতলা বাড়ি। তারা সেখানে আর দাঁড়িয়ে থাকে না, বাড়িতে প্রবেশ করে। সোনালির কেমন যেন লাগছে, অপরিচিত একটা বাড়িতে এসে থাকা। তবে তার চিন্তা ভাবনা বদলে যায় বাড়িতে প্রবেশ করার পরে। কারণ সাগরের আম্মা একজন ব্যারিস্টার। তাকে দেখলে মনে হবে না এত বড় ছেলে আছে। যথেষ্ট ফিটফাট এবং শালীনতার মানুষ। মিশুক ভালো মনের অধিকারী। সাগর তাকে সব কথা খুলে বলে। তিনি যথেষ্ট দুঃখ প্রকাশ করেন। তার কাছে জীবন হলো মূল্যবান, তবে সেটা সৌন্দর্যময় হতে হবে। কোনো মুখোশধারী লোকের কাছে হার মানা যাবে না। এটাই তার শিক্ষা এবং নীতি। তেমনটা ছেলেকেও মানুষ করেছেন। সাগরের আম্মার নাম জেসমিন জুথি। তিনি বাড়ির সার্ভেন্টকে ডেকে সকলের জন্য খাবার বাড়তে বলে। তারপর সোনালীকে বলে, আপনি আমার সঙ্গে আসুন, এই পাশের কক্ষটাই থাকবেন। আপনার মেয়ে দুটো ভারী মিষ্টি দেখতে, ফ্রেশ হয়ে খেতে আসুন। সোনালী হেসে বলল, সত্যি আপনার মতো মানুষ হয় না আপা। জীবনে অনেক মানুষ দেখেছে, আপনার মতো মানুষ দেখি না, যে কিনা অপরিচিত এক মহিলাকে নিজের বাসায় বিনা দ্বিধায় থাকতে দিচ্ছে, তাও এমন জঘন্য জায়গা থেকে আসার কথা শোনা। জেসমিন জ্যোতি বোধহয় একটু গম্ভীর হলেন। দেখুন, নিজেকে ছোট করবেন না। আপনি ওখানে ইচ্ছে করে যাননি, আপনাকে জোর করে বা ফাঁদে ফেলে নেওয়া হয়েছে। ওখানে যদি আমিও থাকতাম, ওরা আমায় নিয়ে যেত। তার জন্য কি আমি আপনার ঘরে যদি এই রাতে উঠতাম, আপনি আমায় জায়গা দিতেন না? সোনালির চোখে পানি চলে আসে। সত্যি জেসমিনের মতো মানুষ হয় না। আপনার ব্যক্তিত্বের সত্যি প্রশংসা করার মতো মানুষ খুব কম পাওয়া যাবে। সত্যি আপনি চমৎকার মানুষ। আপনার ছেলেও ভালো শিক্ষা পেয়েছে, যার জন্য আজ আমরা নিরাপদ হলাম।
জেসমিন জুথি তাড়া দিয়ে বললেন, এখন আর কথা নয়, দ্রুত ফ্রেশ হয়ে আসো, খাওয়া দাওয়া করে ঘুমাও, কাল সকালে কথা হবে। গুড মর্নিং মামুরিয়া, আমি আমার কিছু পোশাক পাঠিয়ে দিচ্ছি, আশা করি কোনো মতে ম্যানেজ করে নেবে। আমার এক মেয়ে আছে, তার পোশাক পাঠাচ্ছি, সেটাই হয়তো তোমার বড় মেয়ের গায়ে লাগবে। তারপর তিনি চলে যান। সোনালি রুমে ঢুকে দেখে সত্যি কক্ষটা অনেক সুন্দর। এর মধ্যে সার্ভেন্ট এসে পোশাক দিয়ে যায়। তারপর তারা গোসল করে নেয় দুই মা মেয়ে। মায়াকে গোসল করানো হয়নি, ছোট মেয়েটা ঠান্ডা লাগবে তাই। ওকে এখন খুশি দেখা যাচ্ছে, বিছানায় কি সুন্দর একা একা খেলছে। তারপর তারা একসঙ্গে রাতের খাবার খেয়ে যে যার কক্ষে ঘুমাতে যায়। সকাল হতেই সোনালি ঘুম থেকে উঠে দেখে মায়া তাদের পাশে নেই। সুবাসীকে ডাকে। সুবাসী ঘুম থেকে উঠে বলে, কি হয়েছে মা, এভাবে ডাকলে? সোনালি বিছানা থেকে নামতে নামতে বলে, মায়া কোথায়? ওকে দেখতে পাচ্ছি না, দ্রুত চলো। সকাল সকাল মেয়েটা কোথায় গেল একা? সুবাসী লাফ দিয়ে বিছানা থেকে নামে। দুজনে মায়াকে খুঁজতে খুঁজতে ডাইনিং রুমে এসে দেখল মায়া একটা চেয়ারে বসে আছে। তার পাশে জেসমিন আর একটা মেয়ে, যে সুবাসীর বয়সী। তারা একসঙ্গে ডাইনিং টেবিলে সকালে নাস্তা করছিল। সুবাসী দৌড়ে বোনকে জড়িয়ে ধরে। সোনালি নিচে নেমে আসে। জেসমিন তাকে জিজ্ঞেস করে, মায়ার জন্য চিন্তা করছিলেন বুঝি? আসলে ঘুম থেকে উঠে এখানে একাই আসছে, তারপর আমি ব্রাশ করি ওকে খাওয়াতে নিয়ে আসলাম। তোমরা উঠে গেছো, ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। সোনালির বুক থেকে চিন্তা নামক পাথরটা সরে যায়। ঘুম থেকে উঠে ওকে না দেখে ঘাবড়ে গিয়েছিল। কালকে রাত অনেক দেরিতে ঘুমিয়েছি তো, তাই আজ একটু উঠতে দেরি হয়ে গেল। আপা, আপনাকে বিরক্ত করেনি তো? জেসমিন হেসে মায়ার গাল টেনে বলল, ভারী মিষ্টি মেয়ে, বিরক্ত করতে যাবে কেন? খুব নম্র এবং ভদ্র, যা বলেছি তাই শুনেছে। সোনালি বেশ খুশি হয়। তাদের পাশে বসা জেসমিনের একমাত্র মেয়ে স্নিগ্ধা। ও জেসমিনকে জিজ্ঞেস করল, আচ্ছা মাম্মি, এরা কারা? কোনো গেস্ট? আমাকে ওনাদের সঙ্গে পরিচয় করিয়ে দাও। জেসমিন হেসে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অল্প কিছুক্ষণের মধ্যে সুবাসী ও স্নিগ্ধার মধ্যে বন্ধুত্ব হয়। তারা একসঙ্গে সকালের নাস্তা সেরে নেয়। স্নিগ্ধা সুবাসীকে বাড়ির চারপাশ ঘুরাতে নিয়ে যায়। জেসমিন সোনালি একসঙ্গে বারান্দার সোফায় বসে। বারান্দাটা একদম দোতলায়। এখান থেকে বাড়ির সামনেটা দেখা যায় স্পষ্ট। কত সুন্দর, গাছপালাও আছে বারান্দায়। এক পাশে ছাদ দেওয়া, অন্য পাশে খোলা। এমন মনোরম পরিবেশে সোনালির মনটা একদম ভালো হয়। তাদের এক পাশে মায়া ফুল গাছ নিয়ে খেলছে। তার সত্যি এ বাড়িতে এসে অনেক ভালো লাগছে। জেসমিন সোনালিকে তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করল। সোনালি দীর্ঘশ্বাস ফেলে সবটা বলতে শুরু করে। জেসমিন তার কথায় মনোযোগ দেয়। মা বাবা বড়, আরও 3 বোন 2 ভাই, এই নিয়ে ছিল আমাদের সংসার। 3 বোনের বিয়ে হয়েছে, ভাইয়েরাও বিয়ে করেছে। ভাবিরা তেমন আমায় একটা পছন্দ করতো না। বলতে গেলে মধ্যবিত্ত পরিবারের মধ্যে আমাদের পরিবার। বাবাও স্বল্প আয়ের কাজ করতেন। ধীরে ধীরে তার বয়স হচ্ছে, এখন ছেলেদের টাকায় খেতে হয়। মাও সারাদিন সংসারের পিছনে কাজ করত। সংসারের মধ্যে সবার ছোট ছিলাম। দেখতে মোটামুটি সুন্দর ছিলাম। 10ম শ্রেণীর পরীক্ষা দিলাম। এরপর বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। বাবার বন্ধু ছিলেন আমার শ্বশুর। তার একমাত্র ছেলে আর এক মেয়ে ছিল। ছেলেও সরকারির আবেদন করেছে। পরিবারের অবস্থা ভালো। আমার শ্বশুর সাংসারিক মেয়ে চেয়েছেন। ছোটবেলা থেকে সংসারের সকল কাজকর্মই পারতাম। শ্বশুর আব্বা আমায় দেখে পছন্দ করলেন। রবি বিয়ে করতে চায়নি আমাকে, তার শহরের মেয়ে পছন্দ ছিল, সেটা অবশ্য খালাতো বোনকে। তখন আমার শ্বশুর আব্বা বলেন, যদি সে আমাকে বিয়ে না করে তাহলে সরকারি চাকরির টাকা দেবেন না। সেটাই শুনে বাধ্য হয়ে আমায় বিয়ে করেন। প্রথম কয়েক বছর আমার কোনো সমস্যাই হয়নি। শাশুড়ি ননদ সবসময় আমাকে আদর করত। শ্বশুর আব্বা সবসময় মেয়ের মতো স্নেহ করতেন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। বিয়ের 2-1 বছরের মধ্যে আমার বাবা মারা যায়। মাও তার 6 মাসের মাথায় মারা যায়।
তারপর থেকে বাবার বাড়ি আর যাইনি। ভাইয়েরা পছন্দ করতো না, বোনেরাও কেউ আসে না, তারাও নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকতো। যেচে পরে কেউ তো অপমান হতে চায় না। সুবাসীর বয়স যখন 8, আমার শ্বশুর আব্বা ইন্তেকাল করেন। তারপর আমার জীবনের সবকিছু অমিল হয়ে যায়। শাশুড়ি কেমন অপছন্দ করতে শুরু করে, ননদটা আমার ওপর সব কাজ চাপিয়ে দেয়। রবিও কেমন বদলে যেতে শুরু করে। আশেপাশের লোক তার নামে অনেক ধরনের কথা বলেছে, সেটা অবশ্য আমি বিশ্বাস করিনি। অন্যের কথায় কান দিয়ে তো সংসার ভাঙতে পারি না। নিজের চোখে প্রমাণ না পেয়ে দেখতে দেখতে এরকম এই কয়টা বছর কাটে। তাদের অত্যাচার সবকিছু আমি মুখ বুজে সহ্য করি। শাশুড়ি সবসময় কথা শোনাতেন, ছেলে হয়নি কেন, 2টো মেয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি করব বলেন। ঠিকমতো খেতে দিত না আমার মেয়ে দুটোকে। বাড়িতে ভালো মন্দ রান্না হলে সবকিছুই শাশুড়ি নিজের মতো করে সবাইকে দিতেন। তাতেও আমার আফসোস ছিল না, না খেলে তো মানুষ মারা যায় না। সুবাসী ওইটুকু বয়স থেকেই বুঝে গেছে ওর বাবা আর দাদি কেমন। আমার ননদটা যে ভালোবাসতো তেমন নয়, অপছন্দই করতো প্রায় 3 জনকে। কাল দুপুরবেলা আমার শাশুড়ির বোনের মেয়ে মেধাকে রবি বিয়ে করে নিয়ে আসে। আমি ভাবতে পারিনি এত বড় 2টো মেয়ে থাকতে ওই লোকটা আবার কিভাবে একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করে। অবিবাহিত মেয়েও কিভাবে একটা পুরুষকে বিয়ে করে, তাও 2 বাচ্চার বাবা। বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে। আর নাই বললাম সেই কথা। তারপর দুঃসম্পর্কের বোন লিমার বাসায় আসি। সেখানে এসে জানতে পারি ও দেওরের বিয়েতে গ্রামের বাড়িতে গিয়েছে। তখন থাকার আর জায়গা পাইনি। দারোয়ান দূর দূর করে ওদের বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। রাস্তায় বসেছিলাম 3 জন। তারপরের ঘটনাটা আপনি জানেন। জেসমিন চুপ করে রইল। সত্যি, আমরা মানুষের দুঃখগুলো সবাই কিন্তু জানি না। যাদের সাথে দেখা হয় তাদের জীবন সম্পর্কে জানি। তবে সত্যিকার অর্থে পৃথিবীতে সকল পুরুষ এক নয়, সেটা জেসমিন নিজেও জানে। তার হাজব্যান্ড মারা গেছে এই 2 বছর আগে। রোগ হয়েছিল ব্রেন ক্যান্সার। লোকটা জেসমিনকে প্রচুর ভালোবাসত। জেসমিন গ্রামের মেয়ে ছিল, লোকটা তাকে বিয়ে করে। লেখাপড়া করে আজ এ পর্যন্ত আসার পেছনে সবটাই তার কর্তৃত্ব। তার সাহায্য ছাড়া জেসমিন এত কঠিন পথ পার হতে পারত না। তার চোখে পানি চলে আসে। তার মতো ভাগ্যবান পুরুষ সকলের ভাগ্যে জোটে না। ভাত খেয়ে দিন কাটানো যায়, চেষ্টা করলে লবণ মরিচ দিয়েও খাওয়া যায়, কিন্তু ভালো জীবনসঙ্গী না হলে পোলাও মাংস খেয়েও সুখে থাকা যায় না। জীবনের সবকিছু টাকা দিয়ে হয় না, আবার টাকা প্রয়োজন হয়। তবে সবচেয়ে মূল্যবান জীবনসঙ্গী সুন্দর মন মানসিকতার হতে হবে। সোনালি ওড়না দিয়ে চোখের পানি মুছছে। মায়া এসে মাকে জড়িয়ে ধরে বলল, কাঁদছো কেন মা, তোমাকে কেউ মেরেছে? সোনালি মেয়ের কপালে চুমু খায়। না সোনা, আমাকে কেউ মারেনি, এমনি কাঁদছিলাম। তুমি খেলতে যাও। মায়া ছোট ছোট পায়ে আবার খেলতে চলে যায়। সুবাসী স্নিগ্ধা একসঙ্গে তাদের কাছে আসে। জেসমিন দুজনকে তাদের পাশে বসতে বলে, তবে দুজন কোনো কথা বলে না। বড়দের কথার মধ্যে জেসমিন দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখো সোনালি, অতীতের কষ্ট নিয়ে ভেবে আমাদের লাভ নেই। বর্তমানে জীবনটা সুন্দর করতে হবে। তোমার 2টো মেয়ে রয়েছে, তাদের ভবিষ্যৎ তোমার উপর নির্ভরশীল। তুমি ভালো থাকলে ওরাও ভালো থাকবে, এটা আমি নিশ্চিন্তে বলতে পারি। মায়ের সুখেও কিন্তু সন্তানের সুখ হয়। মা নিজে সুখী হতে পারলে সন্তানকেও সুখী করতে পারে। তোমাকে আমি অনুরোধ করব, তুমি আমার কথাগুলো ফিরিয়ে দেবে না। সোনালি জেসমিনের হাত ধরে বলল, আপনারা আমায় যতটুকু সাহায্য করেছেন তাতে আমি কৃতজ্ঞ। এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আমার কাছে আপনাকে দেওয়ার মতো তেমন কিছুই নেই। যদিও আপনাকে কিছু দিতে পারি তাহলে আমি ধন্য হব। জেসমিন সোনালির হাতটা শক্ত করে ধরে বলল, আমি চাই তুমি আমার সঙ্গে থাকো। আমার পরিবারেও তেমন কেউ নেই। আমার হাজব্যান্ড বছর 2 আগে মারা গিয়েছে। সাগর স্নিগ্ধা এদের নিয়েই থাকি।
ব্যারিস্টারের কাজ করতে সারা দিন বাইরে থাকি। আজ তোমাদের জন্য বাসায় থাকলাম। ছেলেটা সে সারা দিন পর রাতে কখন ফেরে সেই অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে থাকি। মেয়েটা সেই কখন খেয়ে ঘুমিয়ে যায়। একাকী জীবন আমার। আমি চাই তুমি লেখাপড়াটা আবার শুরু করো। নিজের মেয়েদেরকে লেখাপড়া করাও, ওদের একটা সুন্দর ভবিষ্যৎ দাও। আর তোমার হাজবেন্ডকে আমি দেখে নেব। তুমি চাইলে তার নামে মামলা করতে পারি। সম্পূর্ণ আমি আমার ছেলে সাপোর্ট করব। সোনালি মাথা নিচু করে বলল, সেটা কি করে হয়? আমি আপনার বাড়িতে থাকব, আপনি বরং আমার কোনো ব্যবস্থা করে দিন, আমি সেখানেই চলে যাই। জেসমিন এবার একটু গম্ভীর কণ্ঠে বললেন, দেখো সোনালি, আমি তোমার বড় বোনের মতো। তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। কাউকে সাহায্য করা হচ্ছে অতি উত্তম কাজ। আমাকে সে উত্তম কাজটা করতে দাও। আমি চাই তোমার মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের নোংরাগুলোকে দূরে পাঠাক। তার অনুমতি অন্তত দাও। আমি সেই কবে লেখাপড়া শেষ করেছি। এখন আমার মাথায় লেখাপড়ার কিছুই আসবে না। আপনি যদি ব্যবস্থা করতে চান, আমার মেয়েদেরকে লেখাপড়া করার ব্যবস্থা করে দিন। আমি না হয় আপনার বাসায় সকল কাজ করব। তোমাকে কি করে বোঝাবো সোনালি? আমি তোমাকে বোনের মতো দেখতে চাই। শেষ বয়সে বোন হয় দুজন একসঙ্গে থাকতে চাই। আমারও তো মা বাবা নেই, কার সঙ্গে থাকবো শেষ বয়সে? বন্ধু দরকার একটা। তুমি অন্তত আমার বন্ধু হয়ে বোন হয়ে থাকো। মেয়েদের নিয়ে চিন্তা করতে হবে না, ওদের সব ব্যবস্থা আমি করে দেব। সোনালি জেসমিনকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কাঁদে। জেসমিন সোনালির মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। সোনালি কান্না নিয়ে বলল, সত্যি পৃথিবীতে সকল মানুষ খারাপ হয় না। আপনাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। জেসমিন হেসে বলল, হয়েছে, আমার আর প্রশংসা করতে হবে না। এবার নিজেদের জীবনকে উপভোগ করার চেষ্টা করো। আর তোমার হাজবেন্ডকে আমি দেখে নেব। আজই তার নামে মামলা করব। দেখব সেই কাপুরুষ কিভাবে পালায়। সুবাসী এতক্ষণ দুজনের কথা বুঝতে পেরেছে। স্নিগ্ধা মায়ের কাছে চলে গেছে। সুবাসী জেসমিনের শেষ কথা শুনে বলল, আপনি কোনো শাস্তি দিতে পারবেন না আন্টি? সোনালি জেসমিন দুজনে চমকে তাকালো। জেসমিন অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? আমি তাকে শাস্তি দেব না। তোমার কি তার জন্য মায়া হচ্ছে? সুবাসী বেশ গম্ভীর হয়ে বলল, তার জন্য মায়া আমার কবে মরে গেছে। তাকে একমাত্র শাস্তি আমি দেব, সেটাও সঠিক শাস্তি। তার জন্য আগে আমার লেখাপড়া করতে হবে। আমি সেই পর্যন্ত অপেক্ষা করব। ততদিন সে পাখির মতো আকাশে উঠতে থাকুক। আপনি আমায় সাহায্য করবেন আন্টি? জেসমিন হাতের ইশারায় সুবাসীকে তার কাছে ডাকে। সুবাসী এগিয়ে আসে। জেসমিন সুবাসীকে নিজের পাশে বসিয়ে হাত ধরে বলল, অবশ্যই আমি তোমার পাশে থাকব। তুমি ওই নিকৃষ্ট লোকটাকে সঠিক শাস্তি দেবে। তার জন্য এ আন্টি তোমার পাশে আছে। ততদিন না হয় তোমার বাবা তোমার কথা মতোই থাকুক। সুবাসী মাথা নাড়ায়। তারপর তারা একসঙ্গে সারাদিন গল্পগুজব করেই কাটায়। সোনালি নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে। এখানে তার অনেক ভালো লাগছে। রাত হয়েছে 10টা। সোনালি অবশ্য মায়াকে ঘুম পাড়াতে গেছে। তাদের রাতের খাওয়া দাওয়া শেষ। শুধুমাত্র জেসমিন তার ছেলের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। সুবাসী গভীর মনোযোগ দিয়ে দোতলার বারান্দার সোফায় বসা। রাতে ঠান্ডা পরিবেশ তাকে মুগ্ধ করছে। এতটাই প্রকৃতির মধ্যে মগ্ন ছিল, তার পাশে কেউ দাঁড়িয়ে আছে তা সে বুঝতেই পারেনি। হঠাৎ নাকে পারফিউম উপস্থিত হয় সুবাসীর। সে ভাবে, এই পারফিউমের স্মেল কোথা থেকে আসছে। হুট করে তার কাল রাতের কথা মনে পড়ে। সাগর যখন তার কাছে এসেছিল, এই স্মেলই তখন তার নাকে আসছিল। পাশ ফিরে দেখে সাগর তার পাশে বসে আছে।
ঠোঁটে তার কত সুন্দর হাসি। তবে লোকটাকে সুবাসী অসভ্য মনে করে। ও চট করে সোফা থেকে উঠে যেতে চাইলেই সাগর এক হাত টেনে ধরে। সাগর হেসে বলল, কোথায় যাচ্ছ? আমাকে দেখলে তো ভয় পাও কেন? আমি কি বাঘ? সুবাসীর সাহসিকতা নিয়ে বলল, কাল রাতে কি করেছেন ভুলে গেছেন? অসভ্যর মতো করছেন কেন? যখন তখন আমাকে টাচ করবেন না। সাগর সুবাসীর হাত ছেড়ে দেয়। তারপর গম্ভীর কণ্ঠে বলে, শোনো সুবাসী, কালকে রাতের ঘটনা তুমি ভুলে যাও। সেটাই তোমার জন্য আমার জন্য ভালো। কালকে রাতের ঘটনার জন্য তুমি কি আমায় চরিত্রহীন ভাবছ? সুবাসী বুকের মাঝে টিপটিপ করছে। সত্যি লোকটা যদি চরিত্রহীন হতো তাহলে সেদিন ওর সঙ্গে কত কিছু করতে পারত। ও পিছনে ফিরে তাকায়। দেখুন, আমার পক্ষে এই ঘটনা ভুলে যাওয়া সম্ভব না। তাই যথাসাধ্য সম্ভাবনা আপনি আমার থেকে দূরে থাকবেন। সেহেতু আপনাদের বাড়িতে এখন থেকে থাকব। তবে চিন্তা করবেন না, যা কিছু খরচ করবেন একদিন সেটা উপার্জন করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। সাগর চোখ বড় করে তাকায়। এইটুকু মেয়ের কত কথা। সে গম্ভীর হয়ে বলল, এত ছোট বয়সে এত কথা জানো? বাপরে, ধানি লঙ্কা তুমি। তোমার সঙ্গে দেখছি কথাই বলা যাবে না। তবে না বললে কি আসে যায়? তবে আমি তোমার সাথে কথা বলবো, তুমি না বললে। প্রণয় ঘটেছে যে আমার মাঝে। চাঁদের আলোতে সুবাসীর মুখটা বেশ মায়াবী লাগছে। সাগরের মতো পুরুষ অন্তত ভালোবাসা বুঝবে। এই মেয়েটা কি ভালোবাসা বুঝবে? শুধু আবেগ বুঝবে। সুবাসী কপাল কুঁচকে বলল, কি বললেন আপনি? কি শুরু হয়েছে আপনার মাঝে? সাগর চোখ বন্ধ করে ধমকে বলল, এত ছোট বয়সে তোমার এত কিছু মাথায় ঢোকানো লাগবে না। যাও, এখন আমার সামনে থেকে যাও। যদি আমার সামনে দেখি তাহলে খবর আছে। সুবাসী সাগরের ধমকে কেঁপে ওঠে। দৌড়ে সেখান থেকে পালায়। সাগর চোখ খুলে বলল, আমার অবস্থা কখন বুঝবে তুমি? তার জন্য তোমার বড় হতে হবে। তোমার বড় হওয়ার অপেক্ষায় আছি। তারপর ফ্রেশ হয়ে সে নিচে চলে যায়। খাওয়ার সময় জেসমিন তাকে সোনালির সব কথা খুলে বলে। সাগর বেশ কিছুক্ষণ সেই কথা শুনে নীরব রয়। তবে সোনালির হাজব্যান্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইলে জেসমিন তাকে নিষেধ করে। কারণ সেই কাজটা শুধুমাত্র সুবাসী করবে। সাগর কথা বাড়ায় না। সেও চায় তেজি কন্যা কি করতে পারে তার মায়ের জন্য। সময় কারো জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেছে 11 বছর। এর মাঝে বদলে গেছে অনেক কিছু। তবে সবচেয়ে বদলে গেছে সাগরের বাড়ির পরিবেশ। এখন কেউ ছোট নেই। ছোট্ট মায়া এখন সেই ছোট্ট সুবাসীর বয়সী। তবে সেই সুবাসীর মতো গম্ভীর নয়। তার চঞ্চলতায় বাড়ির সকল মানুষ বিপাকে পড়ে। সবচেয়ে বিপাকে পড়ে সুবাসী। সে এখন 13 বছরের যুবতী নেই, 24 বছরের সুন্দরী যুবতী। ছোট্টবেলার জীবন পেরিয়ে এখন সে মায়ের বোনের দায়িত্ব নিতে শিখে গেছে। সে তার কথা রেখেছে। লেখাপড়া করে ব্যারিস্টার হয়েছে। তার কার্যকরণ সবটাই যেন জেসমিনকেও হার মানাবে। এখন পর্যন্ত 5 কেস সে সলভ করেছে। প্রত্যেকটা কেস সৎ কাজের সঙ্গে উত্তীর্ণ করেছে। আর ছোট্ট স্নিগ্ধ এখন ডাক্তার। দরিদ্র মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছে। সোনালি এখন আগের থেকে বদলে গেছে। তবে জেসমিন ও তার বন্ধুত্ব যেন আরো গভীর হয়েছে। জেসমিন কোর্টের কাজ ছেড়ে দিয়েছে। বয়স হয়েছে এখন। ওইসব কাজ ভালো লাগে না। সারাক্ষণ দুই বোন বাড়িতে বসে গল্প করে। ছেলে মেয়েরা নিজেদের কাজে ব্যস্ত। তবে এর মাঝে একজন মানুষ বাড়িতে থাকে না বললেই চলে। সে ব্যক্তি আর কেউ না, জনাব সাগর। তা শুধুমাত্র সুবাসীর জন্য। বছর 2 আগে দুজনের মধ্যে বিশাল ঝগড়া হয়েছে। তাই নিয়ে দূরত্ব। তবে সেটা বাড়ির কেউ জানে না। ঘড়িতে সকাল 8টা বাজে। এই বাড়ির বড় 2 মেয়ে সময় গুনে গুনে চলতে পছন্দ করে। তার মধ্যে সবচেয়ে এগিয়ে সুবাসী।
স্নিগ্ধা রেডি হয়ে খাবার টেবিলে বসলে আজও তার দেরি হয়েছে। পাশে তাকিয়ে দেখে সাদা শাড়ি পরা রমণীর খাওয়া শেষ। চেয়ারের একপাশে কালো কোট, একদম আদালতে গিয়েই কোটটা পরবে। হাতে ঘড়ি, আঙুলে ছোট্ট একটা আংটি, কোমর সমান চুলগুলো প্রতিদিনের মতো আজকেও বেনি করা। মুখে কৃত্রিম কোনো প্রসাধনী নেই, শুধু ঠোঁটে চিকচিক করছে হালকা গোলাপি রঙের লিপ গ্লস। সবকিছু ঠিক, প্রতিদিনকার মতো। স্নিগ্ধা মুখ ভেজার করে বলল, এই সুবাসী, তুই এত টাইম মেনটেন করে চলিস কি করে? আজকেও আমি লেট করে ফেললাম। অ্যালার্ম তো দিয়ে রেখেছিলাম। নাস্তা শেষ করে মুখ মুছছিল সুবাসী। টিস্যু পেপারটা জায়গা মতো রেখে সে চেয়ার ছেড়ে উঠে বলল, ঘুমের কারণে। সব সময় কাজ ধীরে করিস। তার জন্য আমার কাছে সঠিক আইডিয়া নেই। স্নিগ্ধা মুখটা কালো করে। জেসমিন, সোনালি চুপচাপ রয়েছে। এখন এদের মধ্যে কথা বলা মানে 100টা কথার উত্তর দিতে হবে। তবে চুপ থাকলো না মায়া। সে হাসি দিয়ে বলল, স্নিগ্ধা আপু, তুমিও না উকিল ম্যাডামের কাছে এসবের উত্তর চাও? সে কি তোমার মতো সাজে নাকি? তোমার সকালবেলা রূপচর্চা করতেই দেরি হয়। বড় আপু কি তাই করে? তিনি তো কোনো মতে শাড়িটা পরেই চলে আসে। তার দেরি হবে কি করে? তোমাদের তো দেরি হওয়ার কথা। সত্যি কথাটা বলে দিয়েছে মায়া। সুবাসী ছোট বোনের দিকে চোখ ছোট ছোট করে তাকায়। বাদর, এখনো বড় হইলি না। রূপচর্চা করতে সারাদিন লাগে না। তোর মতো কেউ মেকআপ নিয়ে বসে থাকে না। মায়া মুখ ফুলিয়ে বলল, দেখেছ আম্মু, তোমার বড় মেয়ে সবসময় আমার মেকআপ নিয়ে খোঁটা দেয়। সোনালি মুখ তুলে কিছু বলবে, তখনই সুবাসী বলে, আসছি মা। আসছি আন্টি, নিজের যত্ন রেখো দুজন। ঠিকমতো ওষুধটা খেয়ে নিও। সোনালি মাথা নাড়িয়ে বলল, আমার ওষুধ নিয়ে চিন্তা করতে হবে না, তুমি সাবধানে যেও, তাতেই হবে। ঠিকমতো খাবার খেও। জেসমিন হেসে বলল, আর যদি কাউকে পছন্দ হয় বলো, আমরা কিন্তু তোমার বিয়ে খাওয়ার অধীর অপেক্ষায় আছি। জেসমিন সব সময় এটা নিয়ে সুবাসীর সাথে মশকরা করে, তবে তার কথা সুবাসী কিছুই বলে না। সবাইকে বিদায় জানিয়ে বাড়ি থেকে চলে যায়। সরকারি গাড়িটা আদালতের সামনে থামে। আজ নতুন কেসের ক্লায়েন্ট আসবে। ক্লায়েন্ট একজন বৃদ্ধ মহিলা। তার ছেলের নামে মামলা করতে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ তার ছেলে থাকা খাওয়ার টাকা পয়সা দিচ্ছে না, এই নিয়ে উনি মামলা করতে চান। সুবাসী তার সহকারী তিশির কাছ থেকে সবটা শুনে সেই বৃদ্ধ মহিলাকে আসতে বলে। বৃদ্ধ মহিলা অনুমতি পেয়ে তার মেয়েকে নিয়ে সঙ্গে আসে। সুবাসী তাদের দিকে না তাকিয়ে বলল, বসুন আপনারা, আমি আপনাদেরকে কি করে সাহায্য করতে পারি? বলে সে চোখ তুলে তাকায়। তবে সামনে যে দুজনকে বসে থাকতে দেখে, তাদেরকে দেখেই সে চমকে যায়। কারণ সেখানে বসা আর কেউ নয়, সুবাসীর দাদি ও ফুফু বসা। অবাকের চূড়ান্ত পর্যায়ে সুবাসী। তার ফুফু এবং দাদি তাকে চিনতে পারেনি। ছোটবেলার চেহারার সঙ্গে এখনকার চেহারা তো অনেকটা অমিল। তার উপর ব্যারিস্টারের পোশাক পরা সুবাসী। তবে ওর দাদি আগের থেকে অনেক শুকিয়ে গেছে। সে আগের মতো চেহারা কিছুই নেই। বয়স বেড়েছে, সঙ্গে তার রোগ ব্যাধি। ফুফু আগের থেকে অনেক বদলে গেছে। সুবাসীর ফুফু মেনু ওর দিকে তাকিয়ে বলল, আমার ভাইয়ের নামে মামলা করতে এসেছে। হঠাৎ বাবার নামে কেন মামলা করতে আসলো? এইসব চিন্তা রেখে সুবাসী নিজেকে ধাতস্থ করে বলল, দেখুন, কারো নামে মামলা করার আগে তার দোষগুলো আমায় বলতে হবে। মানে আপনারা কি বিষয়ে অভিযোগ করতে চাচ্ছেন? ওর দাদি কেঁদে বলল, আমার ছেলে আমার কোনো খোঁজখবর নেয় না, ওষুধ কেনার টাকা পর্যন্ত দেয় না। নিজের ছেলে সন্তান বউ নিয়ে থাকে। আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওই বাড়িতে ঢুকতে পর্যন্ত দিচ্ছে না। আমার স্বামীর বাড়ি,
আমার জায়গা আছে, তবু আমায় সে অধিকারটা কেড়ে নিয়েছে। আমার স্বামী আমার নামে কিছু জমি লিখে দিয়েছিল, এটাও এখন দিতে চাইছে না বলে তিনি কাঁদতে শুরু করে। কথায় আছে, ধর্মের কল বাতাসে নড়ে। এই কথাটা আজ সম্পূর্ণ সত্যি, সেটা সুবাসী উপলব্ধি করতে পারছে। একদিন যে বাড়ি থেকে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আজ সেই বাড়ি থেকেও দাদিকেও তাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু পার্থক্য এই জায়গায়, সেদিন দাদি যাকে গড়ে তোলার জন্য ওদেরকে তাড়িয়েছে, আজ তারা এই দাদিকে ঘর থেকে বের করে দিল। ও লম্বা দম নেয়, মনে পড়ছে অতীতের স্মৃতিগুলো। তাহলে এখন আপনি কোথায় থাকছেন? যেহেতু আপনার ছেলে আপনার খোঁজ খবর, খাওয়া পড়া কোনোটার টাকাই দিচ্ছে না, দাদি কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, বৃদ্ধাশ্রমে থাকছি, সেটাই এখন আমার থাকা জায়গা। এবার ওর ফুফু মেনু একটু নড়ে চড়ে বসল। আসলে আম্মাকে তো আমার কাছে রাখা সম্ভব নয়, শ্বশুর বাড়িতে থাকি, সেখানে তাদের কথা সম্পূর্ণ মেনে চলতে হয়। এরকম অবস্থায় আমার ওখানে রাখা সম্ভব ছিল না, তাই তাকে বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে রাখলাম। সুভাষীর এবার একটু হাসি পাচ্ছে। যে মা ছেলে সন্তানের জন্য এতদিন এত করেছে, তার থাকার জায়গায় হচ্ছে না, তাহলে তো আপনি আপনার ভাইয়ের মধ্যেই পড়েন। আপনার মায়ের কোনো দায়িত্ব নিচ্ছেন না, আপনার নামে মামলা করা উচিত। আমি যেটা মনে করছি। মেনু বোধহয় রেগে গেল, তবে সেটা উকিলের সামনে প্রকাশ করল না। তেমন ব্যাপার না, মা বৃদ্ধাশ্রমে থাকলেও আমি তাকে খরচ দেওয়ার চেষ্টা করি, মাসে একবার হলেও দেখে আসি। বাহ, তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনার মায়ের দায়িত্ব আপনি কিছুটা হলেও নিচ্ছেন। তবে কথাটা আমি আপনার মায়ের মুখ থেকে শুনতে চাই। সুভাষীর দাদি ছায়া এতক্ষণের কথাবার্তার মধ্যে কান্না থামিয়েছে। তিনি বললেন, আমার মেয়ে আমার খোঁজখবর নেয়, ও বা কতটুকু করতে পারে আমার জন্য? নিজেরই তো সংসার রয়েছে, যেখানে আপন ছেলে খাওয়ায় না, ওর জামাই কেন আমায় খাওয়াবে? সুভাষী বেশ গম্ভীর কণ্ঠে বলল, সেটাও ঠিক কথা। তাহলে মামলা করবেন? আপনারা বলতে পারেন আমি সবকিছু লিখছি। ছায়া মাথা নাড়িয়ে সবকিছু বলতে শুরু করে। সঙ্গে মেনু রয়েছে। দুজনের বক্তব্য অনুসারে মামলার আসামির পক্ষে লিখে নিল। মেনু কৃতজ্ঞতা নিয়ে মামলার খরচের টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। সুভাষী এই কথায় খুশি হওয়ার কথা ছিল, তবু সে হতে পারল না। কারণ জানি তার বিবেক মস্তিষ্ক অমানুষের মতো নয়। বাস্তবে তার যদি এই শাস্তি তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত ছিল। তার জন্য এই মামলার উকিল হিসেবে কোনো অধিকারী ওর দাদিকে দেওয়া উচিত নয়। তবে সে বিবেকের ধ্বংসনে বাধ্য হলো। সেও দেখতে চায় তার বাবা কতটা নিচে নেমেছে। বউকে না হয় ভালোবাসতো না, মাকে তো অন্তত ভালোবাসা উচিত। যে 10 মাস 10 দিন পেটে রেখে সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে সন্তানের জন্য। এই পৃথিবীতে একমাত্র মা সন্তানকে স্বার্থ ব্যতীত ভালোবাসে। আমরা সন্তানরা কত নিষ্ঠুর। একবার কি সন্তানরা ভাবে, জন্মের পর তাদেরকেও যদি ওই মা তাকে অনাহারে রেখে কোনো আশ্রমে পাঠিয়ে দিত, তাহলে কি তারা আজ এই পর্যন্ত আসতে পারত? সত্যিই কোনো মানুষের পক্ষে এরকম কাজ করা সম্ভব না। শুধুমাত্র অমানুষ জানোয়ারদের দ্বারা এসব কাজ সম্ভব। ও চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে। এর মধ্যে সহকারী তিশির সেখানে উপস্থিত হয়। ম্যাম, আসবো? চোখ বন্ধ অবস্থায় সুভাষী বলে, আসো। ম্যাম, আগের কেসের ফাইলটা জমা করে রেখে এসেছি, আজকে আর কাজ নেই। আপনার শরীর কি খারাপ লাগছে? সুভাষী ঠিকঠাক হয়ে চেয়ারে বসে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা তিশির, তুমি জানো নেচার অফ রিভেঞ্জ এই কথাটা একদম সত্যি। তুমি কতটুকু ট্রাস্ট করো? তিশির অবাক হয় সুভাষীর কথায়। আর ম্যাম কোনো সময় এরকম প্রশ্ন করেন না। তিশির বেশ কনফিডেন্স নিয়ে বলল, রিভেঞ্জ অফ নেচার একদম সত্যি।
আমি তার প্রমাণ নিজেই পেয়েছি। আপনি কি কিছু নিয়ে চিন্তিত আছেন ম্যাম? আচ্ছা, ধরো তোমার পরিবার একদিন তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এরপর তোমার আর কোনো খোঁজখবর নেয়নি। হঠাৎ যদি সেই পরিবার তোমার কাছে সাহায্য চায়, তুমি কি তাকে সাহায্য করবে? তিশির এবার বেশ চিন্তায় পড়ে। সত্যি এটা চিন্তার বিষয়। অন্য কেউ কি করবে সেটা আমি জানি না, তবে ট্রাস্ট মি, আমি কখনোই তাদের সাহায্য করতাম না। কারণ যারা আমার দুঃখের সময় পাশে থাকেনি, আমি কেন থাকতে যাব? এখন সেই অবস্থাটাই আমার। বলতে পারো সামনে দুই নৌকা বাঁধা। এক নৌকা অনেক আগেই ফুটো হয়ে রয়েছে, এটাতে উঠলে নিশ্চিত আমি পানিতে ডুবব। আর আগের নৌকায় আমার শত্রু আগে থেকে হাতুড়ি নিয়ে অপেক্ষায় আছে। আমি উঠলেই সে নৌকার নিচ ছিদ্র করবে। তিশি সুবাসীর এত কঠিন জটিল বাক্য বুঝতে পারল না। সে শুধু মাথা নাড়িয়ে গেল। এই কাগজে একটা ঠিকানা দেওয়া আছে, আসামির বাসায় সেই নোটিশ পাঠিয়ে দাও। তিশি সে কাজে লেগে গেল। সুবাসীর পুরনো কিছু কাজ ছিল, সেটাই আজকে সারাদিন শেষ করে, আর সামনের আসামির শাস্তির প্রস্তুতি নেয়। ঘড়িতে রাত 8টা বাজে। সুবাসী আজ একটু দেরি করেই ফিরল। কলিং বেল বাজতে তাদের এক কর্মচারী দরজাটা খুলে দেয়। জেসমিন, সোনালি আর স্নিগ্ধা আর মায়া ড্রয়িং রুমে বসেছিল। তারা অবশ্য টিভি সিরিয়ালে মগ্ন। অবসর সময় কাটানোর জন্য দেবের চাঁদের পাহাড় মুভিটা দেখছে। বেশ টান টান উত্তেজনা তাদের মধ্যে। মায়া পপকর্ন খাচ্ছে আর টিভি দেখছে। স্নিগ্ধার একই অবস্থা। সুবাসী সবার সাথে অল্প কথা বলে নিজের রুমে আসে। সর্বপ্রথম রুমের লাইট অন করে, নিজের যাবতীয় পোশাক রেখে বাড়িতে পরা সব সময়ের যাবতীয় 3 পিস নিয়ে ওয়াশরুমে ছুটে। ঝর্ণা ছেড়ে বেশ কিছুক্ষণ ঝিম মেরে বসে রয়। এই গোসল যেন আর সারাদিনের ক্লান্তি কমিয়ে দেয়। তারপর বেরিয়ে বারান্দায় কাপড়গুলো মেলে আসে। এর মধ্যে সোনালি মেয়ের জন্য 1 কাপ কড়া করে কফি নিয়ে আসে। এটা হচ্ছে তার প্রতিদিনের রুটিন। এটা সে ওষুধ খাওয়ার থেকেও বেশি মানে। সুবাসী মুস্কি হাসি দিয়ে কফিটা হাতে নেয়। ওষুধ খেয়েছ? ব্যাস, সোনালি এবার যেন ছোট বাচ্চা হয়ে গেল। এই মেয়েটা বড় হয়ে তাকে শাসন করে। কখন কি খেয়েছে তার প্রত্যেকটা রুটিন দিতে হয়। ওষুধ না খেয়ে কি বসে থাকবো? তাহলে তোকে 1000টা প্রশ্নের উত্তর দিতে হয়। সুবাসী স্পষ্ট বুঝতে পারল তার মা আজকে ওষুধ খায়নি। সবার সামনে মিথ্যা কথা বলতে পারল। তুমি আমার সঙ্গে বলতে পারবে না, অযথা চেষ্টা করো না। দ্রুত রাতের খাবারের পর ওষুধটা খেয়ে নিও, নাইলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। সোনালি মেয়ের হুমকিতে রুম থেকে বের হয়ে আসে। বেঁচেছে, তার একদমই ওষুধ খেতে ভালো লাগে না। সারাক্ষণ ওষুধ খেয়ে থাকে কোন মানুষ? তার সেরকম কোনো রোগ হয়নি, শুধু কোমরে মাজায় ব্যথা। তারা রাতের খাবার সবাই একসঙ্গে খেয়ে ঘুমাতে যায়। সুবাসী সবেমাত্র ঘুমের মতো পড়েছে, তখনই ফোনটা বেজে ওঠে। বিরক্তি নিয়ে কল লিস্টের ব্যক্তির নাম না দেখে সুবাসী কলটা রিসিভ করে। শুধু অপর পাশ থেকে শোনা যায়, সারাদিন ব্যস্ত থাকো, অথচ আমি সারাদিনের ব্যস্ততা নিয়ে ঠিক নিয়ম করে কল করি। তুমি কখনো কল করো না কেন? সুবাসীর ঘুম পালিয়ে যায়। চেনা পরিচিত পুরুষের রাগী কণ্ঠে। দ্রুত বিছানায় উঠে বসল। সুবাসী রাগ নিয়ে বলে, সমস্যা কি? মাত্র ঘুমের মতো পড়েছি, কল করার জন্য আর কোনো সময় পেলেন না? হ্যাঁ, তোমার মতো আমি ফ্রি খাই। সরকার বিনা পয়সায় আমাকে খাওয়াবে। তাদের কাজগুলো না করলে বউ পাত্তা দেয় না। 2 দিন পর সরকারি চাকরি থেকে বের হয়ে যাব, এটাই চাও? সুবাসী চোখ ছোট ছোট করে রয়। লোকটা তাকে সম্পূর্ণ দোষ দিচ্ছে, স্বভাবটাই এমন। আবার সাগর ফোনের ওপাশ থেকে বলল, সারা রাজ্যের মানুষের সাথে কথা বলতে তোমার কোনো কষ্ট হয় না। আমি কথা বলতে গেলেই চুপ থাকো।
এরকম হলে সম্পর্কটা শেষ করতে হবে, কারণ 5টা বছর ধরে আমি তোমায় সময় দিয়েছি, তার মধ্যে তুমি আমার এখন পর্যন্ত আপন করতে পারোনি। আসলে দোষটাই আমার। জোর করে কোনো কিছু পাওয়া যায় না। চিন্তা করো না, তোমায় মুক্তি দিয়ে দেব। সুবাসী সাগরের কথা স্পষ্ট রাগের আভাস পেয়েছে। ও কিছু বলতে নেওয়ার আগে সাগর কল কেটে দিল। সুবাসী দ্রুত কল ব্যাক করে, তবে অপর পাশ থেকে শোনা যায়, এই মুহূর্তে নাম্বারটি বন্ধ রয়েছে। সুবাসী রেগে যায়। লোকটা সবসময় তার কথা সম্পূর্ণ শোনে না, উল্টা সুবাসীকে ভুল বোঝা। এই যে 5 বছর আগে হঠাৎ তাদের বিয়ে হয়ে গেল, এই সম্পর্কে পরিবারের কেউ কিছু জানে না। হঠাৎ করে সেদিন কিভাবে বিয়ে হয়ে গেল তাদের, সেটা এখনো বিশ্বাস হয় না সুবাসীর। তবে সে স্পষ্ট জানে সাগর তাকে প্রচণ্ড ভালোবাসে। 1 বছর আগেও তাদের মধ্যে বড় সড়ো ঝগড়া হয়। তখন সাগর কাজের দোহাই দিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। অবশ্য তার পার্মানেন্ট কাজ হয়েছে চট্টগ্রামে। লোকটা ইচ্ছে করে চাকরিটা চট্টগ্রামে স্থানান্তর করেছে, সেটা ভালো করেই জানে সুবাসী। বর্তমানে সেখানেই থাকে। সুবাসী নিজেও সাগরকে অসম্ভব ভালোবাসে, তবে পুরুষ মানুষকে বিশ্বাস করতে তার বুক কাঁপে। যদি মায়ের মতো আবার ঠকে যায়, যদি তাকেও ছুঁড়ে ফেলা হয় দিন শেষে। সে জানে সাগর ওরকম ছেলে নয়, তবু ভয় করে যদি এই জীবনে প্রভাবিত হয়। ওরকম নিকৃষ্ট দিন নিজের জীবনে উপলব্ধি করার থেকে একা থাকাই শ্রেয়, সেটাই মনে করে সুবাসী। তাই অনুভূতিকে সামনে রেখেছে। সে দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় শোয়। এটা প্রতিদিনের রুটিন। রাতে ঘুমাবার আগে তাদের মধ্যে একবার ঝগড়া হয়, তবুও সাগর তাকে বেহেয়ার মতোই প্রতিদিন ফোন দেয়। স্বামী হয়ে প্রেমিকের মতো পড়ে থাকে স্ত্রীর পিছনে। ভাবতে হাসি পায় সুবাসীর, তবে সাগরের তখনকার কথাটা মনে পড়ে। লোকটা বলেছে তাকে মুক্তি দেবে, সেটা সুবাসী ভালো করেই জানে। লোকটা নিজে অস্থির হয়ে তাকে ফোন দেবে। সবসময় এরকম কথা বলে থাকে, তাই সে আমলে না নিয়ে ঘুমিয়ে যায়। নীরবে কেটে যায় সপ্তাহখানেক। এর মধ্যে সাগর একবারও ফোন দেয়নি সুবাসীকে। ভিতরে ভিতরে স্পষ্ট অস্থির হয়ে আছে, তবে সেটা কারো সামনে প্রকাশ করছে না। জেসমিনকে জিজ্ঞেস করছে না যে সাগরের সঙ্গে কথা হয়েছে কিনা। সাগর তার মায়ের সঙ্গে কথা না বলে একদমই থাকে না। যতই রাগ থাকুক একজনের উপর, মায়ের সঙ্গে সম্পর্কের কোনো তুলনা হয় না। মায়া বেশ আয়েশ করে সকালে নাস্তা করছে। আজকে সে একটু বেশি দেরি করে উঠে ফেলেছে, যার কারণে ফলাফল একা একা নাস্তা করতে হচ্ছে। স্নিগ্ধা আজকে বাসায়। তার শরীরটা একটু খারাপ। গায়ে হালকা জ্বর এসেছে, সঙ্গে গলা ব্যথা, সর্দি কাশি লেগে আছে। তাই সে আজকে হসপিটালে যায়নি, বিছানায় শুয়ে আছে। কিছুক্ষণ আগে জেসমিন খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ঘুমাতে বলে গেছে। জেসমিন সোনালি দুইজন একসঙ্গে বসে আছে। একজনের এক এক মনের প্রশ্ন। হঠাৎ জেসমিন বলে, দেখো ছেলেটার বয়স হয়ে গেছে। আর কত বয়স হবে ছেলেটার? আর কয়েকদিন গেলে তো পুরো বুড়ো হয়ে যাবে। আমি ওকে নিয়ে পারি না। এত করে বলছি বিয়ে করতে, তবুও কথা মানছে না। এবার আমাকে কিছু একটা করতে হবে। সোনালি মাথা নাড়িয়ে বলল, ঠিক বলেছেন আপা, তবে একটা কথা। কি কথা? আচ্ছা, সাগরের কোনো পছন্দের মেয়ে নেই তো, যার কারণে এখনো বিয়ে করতে রাজি হচ্ছে না? সোনালি, এটা তো আমি আগে ভেবে দেখিনি। ছেলে তো এখন আমার থেকে দূরে থাকে। এমন তো নয় ও বিয়ে করে বউ নিয়ে সংসার করছে, তাই আমাদের থেকে দূরে থাকে। সোনালির মুখে চিন্তার ছাপ। এত ভালো ছেলেটা এরকম কাজ করতে পারবে সে ভাবতে পারে না। দেখুন আপা, আমার মনে হচ্ছে কোথাও আমাদের ভুল হচ্ছে। আপনি বরং ওদের ডিপার্টমেন্টের কারো কাছে জানতে চান। তার ভালো ফ্রেন্ড, তাহলে জানতে পারবেন। অযথা উল্টা ভাবনা মাথায় নেওয়ার কি প্রয়োজন? জেসমিন গম্ভীর হয়ে বসে। যতটা ছেলের জীবন নিয়ে তাকে ভাবতে হচ্ছে, এতটা গম্ভীর হয়েছে কেসের চিন্তা নিয়েও ভাবেনি। তিনি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমার ছেলেটা যে কি হলো, সৃষ্টিকর্তা তুমি ঠিক করে দাও। রবি সোফার উপরে ধপ করে বসে আছে।
পাশেই মেধা তার ছেলেকে সামলাচ্ছে। 2 দিন আগে নোটিশ এসেছে, তাতে স্পষ্ট রবির নামে মামলা করা হয়েছে। সেখানেই শেষ নয়, কাল তাকে কোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে, নইলে পুলিশ এসে তাকে বাধ্য হয়ে ধরে নিয়ে যাবে। সে ভালো করেই জানে এই কাজটা তার একমাত্র বোন এবং মায়ের। এদের সাহস দেখে তার রাগে গা জ্বলছে। দেখেছ, আমি বলেছিলাম দুধ কলা দিয়ে এতদিন কালসাপ পুষেছ, যেই অমনি মেয়ের বাড়ি পাঠালে তোমার নামে মামলা করে দিল। কত কিছু অভিযোগ উঠেছে, তার জায়গা দাও না, ওষুধ দাও না, খাওয়ার খরচ দাও না, বাড়ি থেকে আবার বের করেও দিয়েছ। বোনটাকে তো ভালো জায়গায় বিয়ে দিলে, কী লাভ হলো? মেনুও কেস করতে মায়ের সঙ্গে লাফিয়ে গেছে। চুপ করবে মেধা, বিরক্ত করিস না তো, এমনিতেই মাথা গরম হয়ে যাচ্ছে। দ্রুত আমাদের পক্ষে উকিল জোগাড় করতে হবে। কিছুতেই এদের কাছে হার মানা যাবে না। বাবার কত টাকার সম্পত্তি, এই জায়গা, বাড়ি, বুড়ি এই বয়সে তা দিয়ে করবে কি? নিজের ছেলে ভালো দেখতে পারে না। আমাকে তো চুপ থাকতেই বলবে। সামনে থেকে যা তো। বলে রবি বাড়ি থেকে বেরিয়ে যায়। মেধা মায়ের কাছে কেঁদে কেটে সবকিছু জানায়। তার বোন রবির উপরে মিথ্যে মামলা করেছে। এখন রবিকে জেলের ঘানি যদি টানতে হয়। সুভাষী কাঁপা কাঁপা হাতে ফোনটা নেয়। সাহস হচ্ছে না সাগরের নাম্বারে ফোন দেওয়ার। সাগরও তাকে ফোন দেয়নি, সুভাষী ফোন দেয়নি। বিকাল 4:30। এ কয়েকদিন রাতে সুভাষীর ঠিকমতো ঘুম হয়নি, যার কারণে আজকে শরীরটা অনেকটাই দুর্বল ছিল। ইচ্ছে করছিল না কোর্টে বসে থাকতে, তাই যত সম্ভব দ্রুত কাজ সামলিয়ে বাসে এসেছে। গোসল করে বিছানায় বসেছে। 10 মিনিট ধরে বসে আছে সাগরকে ফোন দেওয়ার জন্য, অথচ তার সাহসে কুলাচ্ছে না। তবে নিজেকে সামলে কোনো মতে কল করে। সে ভালো করে বুঝে নিয়েছিল হয়তো সাগর তার কল ধরবে না, তবে তাকে অবাক করে দিয়ে কলটা রিসিভ করে। তবে সুভাষী কোনো কথা বলে না। অপর পাশ থেকে একজন বলে, আপনি এই ব্যক্তির কে হন? আমি জানি না। কিছুক্ষণ আগে এই ব্যক্তিটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। কাউকে কল করব ভেবে করতে পারিনি। আপনি কল দিয়েছেন তাই ধরতে পারলাম। যদি ওনার কাছের পরিবারের কেউ হন তাহলে ওনার কাছে এক্ষুনি চলে আসুন। আর যদি পরিচিত হন ওনার পরিবারকে একটু জানিয়ে দেবেন। সুভাষীর বুকের মধ্যে হাহাকার করে উঠল। কি বলছে এই ব্যক্তি? সাগর কখন অ্যাক্সিডেন্ট করলো? ভাবতেই তার মাথা চক্কর মারছে। এই ভয় হচ্ছে লোকটা বুঝি হারিয়ে যায়। সুভাষী তখন একা কি করে থাকবে? ওই লোকটাকে ছাড়া যে একা জীবনের পথ ভাবতেই পারে না। এই সপ্তাহখানেক এসে ভালো করে বুঝতে পেরেছে। সে কোনো রকম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, যদি জায়গাটার নাম একটু বলে দিতেন। আমি চট্টগ্রামের সিটি হসপিটাল যাব। আপনি দ্রুত সেখানে আসুন। আমি তাকে নিয়ে সেখানেই যাচ্ছি। কল কেটে দ্রুত সুভাষী নিজের ওড়নাটা গায়ে জড়িয়ে পার্সে টাকা নিয়ে কাউকে কিছু না বলেই দ্রুত ছুটল। ড্রয়িং রুম থেকে ওকে ছুটতে দেখে পিছনে জেসমিন ডাকল, তবে সুভাষী তার কথার উত্তর না দিয়ে চলে গেল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।